ওয়েলকাম ইউ অল টু দিস হেলথ অ্যাপটিটিউড ক্লাস। তো আজকে আমরা আবার চলে এসেছি একটা হেলথ অ্যাপটিটিউড ক্লাসে। তো আজকে যে জায়গাগুলোকে নিয়ে মেনলি ডিসকাস করব সেটা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সিএম অ্যান্ড পিএম কে নিয়ে আজকে চলে এসেছি, কারণ রয়েছে স্টেট হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম, আর তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম। এটা আমাদের হেলথ অ্যাপটিটিউডের একটা মেন পার্টের মধ্যে রয়েছে। তো আজকে ডিসকাস করব মেনলি এই দুটো টপিককে নিয়ে, ঠিক আছে। যেখানে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের কি কি হেলথ প্রোগ্রামস রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্কিমস কি কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল যে হেলথ প্রোগ্রামগুলো রয়েছে তার যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমসগুলোকে নিয়ে করবো আজকে আমরা ডিসকাশনস। ওয়েলকাম ইউ অল অফ ইউ, ঠিক আছে। আমাদের এই 500 কোটি ভালোবাসার চ্যানেলে পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেন পাশে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে চলে এসেছি আবার একটা হেলথ অ্যাপটিটিউড ক্লাস। এই হেলথ অ্যাপটিটিউডের ক্লাসের মধ্যে তোমাদের এই দুটো টপিককে আজকে মেনলি আমি ক্রেটার করব। তাহলে যারা যারা এখনো পর্যন্ত হেলথ অ্যাপটিটিউড নিয়ে চাপ নিচ্ছিল তাদেরকে জানাই নো চাপ বস, কারণ প্রত্যেকটা টপিক যেগুলো যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিসপত্রকে রেডি করে দেওয়ার জন্য পিডব্লিউ সবসময় তোমাদের সাথে ছিল, এখনো আছে। ওকে, তো এই যে ক্লাসটা রয়েছে, ক্লাসটার আগে একটুখানি জাস্ট ব্রিফ করে দিই ক্লাসটার মধ্যে কী কী থাকবে। ক্লাসটার মধ্যে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ স্কিম। এই ন্যাশনাল হেলথ স্কিম বা ন্যাশনাল হেলথের জন্য কি কি ধরনের কন্ট্রিবিউশনস রয়েছে, মানে ইন্ডিয়ার মধ্যে ন্যাশনাল হেলথ স্কিমের মধ্যে কি কি রয়েছে, কোন কোনগুলো ন্যাশনাল হেলথ স্কিমের মধ্যে পড়ে, আয়ুষ্মান ভারত কি, তারপর জেএওয়াই, পিএম জেএওয়াই, জেএসএসকে, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা ক্লিয়ার করব। তারপর তার পার্সপেক্টিভস থেকে দেখব স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের কাছে এইরকম ধরনের হেলথ স্কিম কি কি রয়েছে। লাস্টে দেখব যে ইউনিভার্স মানে টোটাল মানে ওয়ার্ল্ডের কাছে এইরকম হেলথ স্কিম রিলেটেড কি জায়গা রয়েছে যেখান থেকে আমরা এই জিনিসপত্রগুলোকে নিয়েছি। ওকে, তাহলে টোটাল ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেলসে ডিসকাস করা হবে এই ক্লাসটার মধ্যে। যারা জেনপাস অ্যাসপিরেন্টস রয়েছে তারা এই ক্লাসটাকে ডিটেলসে দেখে নাও, আর পিডিএফ আর এর নোটস যেটা রয়েছে সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে ব্যাচের ডিটেলস রয়েছে, ফ্রি অফ কস্ট ব্যাচ, সেখানে গিয়ে এনরোল করে নেবে। সেখানে দেখবে হেলথ অ্যাপটিটিউড বলে আলাদা করে একটা ব্যাচকে করা আছে আর আলাদা করে একটা সাবজেক্টকে করা আছে। ওখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, যেটা তোমাদের জন্য খুব উপকারী হতে চলেছে। তার কারণটাও আমি এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানেই রয়েছে, ঠিক আছে, অন্য কোনো জায়গায় আর যাওয়ার দরকার পড়বে না। তো ফার্স্টেই যে জিনিসটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে যে দেখো যে একটা পাবলিক হেলথ মিশন, এই যে পিএমজেএওয়াই বা যেটা বলবো আমরা আয়ুষ্মান ভারত, ঠিক আছে, কি কি ধরনের স্কিমস রয়েছে সেই স্কিমসগুলোকে নিয়ে আমরা ডিসকাস করবো। তার মধ্যে কি কি বেনিফিট পাওয়া যায়, কাদের জন্য মেনলি করা হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে ছোট 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 অনেক কোয়েশ্চেন এখানে ইম্পর্টেন্ট, সেই সমস্ত জায়গাটাকেই আজকে আমরা কভার করব। দেখো, তো মেনলি এর একটা টাইম লাইনকে আমরা দেখবো, যেটা এই টাইম লাইনটার মধ্যে কি কি পড়ছে, ডেটগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। প্রথম দেখতে পাবো 1952-তে ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং, এটা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। তো ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং যে প্রোগ্রাম, এই যে ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম 1952-তে ইন্ডিয়াতে ফার্স্ট এটা হয়, ঠিক আছে। তাহলে পরিবার পরিকল্পনা, ঠিক আছে, পরিবারের যে পরিকল্পনা, হাম দো হামারে দো, যে এই যে কনসেপ্টগুলো যেগুলো আমরা পড়ি ক্লাস 12-এর মধ্যে, ওই সেই যে প্রথম হেলথ প্ল্যানিং বা ফ্যামিলি প্ল্যানিং, সেই ফ্যামিলি প্ল্যানিং নিয়ে এখানে আমাদের 1952-তে ফার্স্ট ইন্ডিয়াতে হচ্ছে। নেক্সট পরবর্তীকালে দেখতে পাচ্ছি 1983-তে ফার্স্ট ন্যাশনাল হেলথ পলিসি, ঠিক আছে, জাতীয় স্বাস্থ্যনীতি, ঠিক আছে। এই স্বাস্থ্যর মধ্যে মানে কোনো একটা রাজ্য হোক বা কোনো একটা দেশের ক্ষেত্রে কি কি ধরনের স্বাস্থ্যনীতি থাকা উচিত, তার মধ্যে কি কি স্বাস্থ্যের পরিকাঠামো থাকা উচিত, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের কাছে কোথায় দেখতে পাবো না, ন্যাশনাল হেলথ পলিসি বলে একটা পলিসি আসে, কখন না 1983-তে। পরবর্তীকালে 2005-এ এনআরএইচএম বলে একটা জিনিসকে দেখতে পাবো, ঠিক আছে। ওকে, ন্যাশনাল রুরাল হেলথ মিশন বলে আসছে 2005-এ, এটা থেকে কোশ্চেন আসে। পরবর্তীকালে এই রুরালের জায়গাতে আরবান আসবে, দিয়ে এনএইচএম বলা হবে এটাকে, ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশন। সেই ন্যাশনাল হেলথ মিশন প্রথমবারের জন্য লঞ্চ হচ্ছে কখন না 12ই এপ্রিল 2005-এ, ঠিক আছে। এই ন্যাশনাল হেলথ মিশন বিভিন্ন রকমভাবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা ইন্ডিয়া বলো তার যে হেলথ স্কিমগুলো রয়েছে তাদের সাথে কিভাবে কানেক্ট করছে দেখতে পাবো আমরা, ঠিক আছে। নেক্সট আসছে 2013-তে এনএইচএম, ঠিক আছে। এই এনএইচএম রুরাল আর আরবান এই দুটো মার্জ হয়ে তৈরি হচ্ছে আমাদের কাছে এনএইচএম, ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশন। প্রথম এসেছিল কোনটা, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এপ্রিল 12, 2005। ডেটটা এখানে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, তাই ডেটটাকে আমি এখানে হাইলাইট করে দিই একটু। ডেটটাকে একটু আমি জাস্ট বক্স বানিয়ে দিই একটা। ডেটটা আমাদের এখানে কোয়েশ্চেনের মধ্যে চলে আসে যে ন্যাশনাল রুরাল হেলথ মিশন কত সালে প্রতিষ্ঠা হয়, 2005-এ প্রতিষ্ঠা হয়। সাল, এই যে ডেটটা যেটা রয়েছে ডেটটা মোটামুটি এইটা মনে রাখো, সালটা কিন্তু আমাদের এখানে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
2013-তে কি দেখতে পাচ্ছি না, 2013-তে এই ন্যাশনাল রুরাল হেলথ মিশন আর ন্যাশনাল আরবান হেলথ মিশন এরা দুজন মার্জ হয়ে গিয়ে তৈরি করছে কি ন্যাশনাল হেলথ মিশন। ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো। আর তারপরে 2018-এ আসছে আমাদের কাছে আয়ুষ্মান ভারত এই পরিকল্পনা, আয়ুষ্মান ভারত প্রকল্প। তাহলে এইভাবে পরপর একটার পর একটা স্কিমসকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ন্যাশনাল বা জাতীয় স্তরের মধ্যে কি কিভাবে আমাদের কাছে রয়েছে, বা কেন্দ্রীয় স্তরের মধ্যে কি কি হেলথ স্কিম আমাদের কাছে রয়েছে, সেই হেলথ স্কিমগুলোকে নিয়ে প্রথমেই ডিসকাস করা স্টার্ট করব। ঠিক আছে, ফার্স্টেই একটু আগে যেটা বলছিলাম সেটা দেখে নাও। তো প্রথম এটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কোথা থেকে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ঠিক আছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সেই পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রথম এটাকে কি করছে না, জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম বা যেটাকে আমরা ন্যাশনাল হেলথ মিশন বলি, সেই ন্যাশনাল হেলথ মিশনকে নিয়ে আসছে। এই ন্যাশনাল হেলথ মিশন প্রথমে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল মেনলি রুরাল বা গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের জন্য। তো প্রথম এটাকে তৈরি করা হচ্ছে গ্রামীণ এলাকার জন্য 2005-এ কি আছে, এনআরএইচএম বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এর ফুল ফর্মটা কি হয়ে যাচ্ছে, এনআরএইচএম এর ন্যাশনাল রুরাল হেলথ মিশন। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ন্যাশনাল রুরাল হেলথ মিশন। তাহলে ন্যাশনাল রুরাল হেলথ মিশন 2005-এ প্রথম এটা প্রতিষ্ঠা হয়। দেখা যায় যে 2005-এ যেটা ন্যাশনাল রুরাল হেলথ মিশন প্রতিষ্ঠা হচ্ছে তার থেকে অনেক সুফল পাওয়া যাচ্ছে। তার ফলে ন্যাশনাল আরবান হেলথ মিশন এটা 2013-তে প্রতিষ্ঠা হচ্ছে। ন্যাশনাল আরবান হেলথ মিশন কখন তৈরি হচ্ছে এটা, না এটা 2013-তে প্রতিষ্ঠা হচ্ছে। কোথায় না, শহরের উপর ভিত্তি করে। তাহলে এই দুটোকে নিয়ে 2013-তেই এইটা দুটোকে নিয়ে তৈরি হয় এনএইচএম। তাহলে এনএইচএম এর প্রতিষ্ঠা কখন হচ্ছে না 2013, 2013 লিখতে পারবো, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করে এনএইচএম এর শুরু কখন হয়েছিল তখন কিন্তু লিখতে হবে আমাকে 2005 সালে। ঠিক আছে, তাহলে এনআরএইচএম এর মাধ্যমেই কিন্তু এনএইচএম এর শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে ন্যাশনাল হেলথ মিশন এটা আমাদের কাছে স্টার্ট হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে না, এই ন্যাশনাল হেলথ মিশন বলে যে আমাদের কাছে যে হেলথ বা স্বাস্থ্য সম্পর্কিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে 40% আর 60% ফান্ডিং করে। ঠিক আছে, এই ফান্ডিং প্যাটার্নটা কীরকম, 60% থাকবে সেন্ট্রালের ফান্ডিং আর 40% থাকবে স্টেট বা রাজ্যের ফান্ডিং। সেইভাবে ফান্ডিং নিয়ে তৈরি করা হবে কি ইমপ্রুভমেন্ট ইন হেলথ ইনফ্রাস্ট্রাকচার, যে প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য নিয়ে যে উন্নতিগুলো আমরা দেখতে পাচ্ছি, আজকে এখানে একটা মেডিকেল কলেজ হচ্ছে, এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে, সেই প্রত্যেকটা যে উন্নতিগুলো যেগুলো আমার কাছে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর উন্নতি হচ্ছে, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর উন্নতি কীভাবে হবে, 60-40% এই রুলসের মাধ্যমে এটা তৈরি হবে। তাহলে এটা এনএইচএম দিয়ে প্রথম আমাদের কাছে ধারণাটা নিয়ে আসে। তাহলে এনএইচএম আর এনআরএইচএম এনইউএইচএম এই ফুল ফর্মগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, কে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এদের কি অবজেক্টিভ সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এই যে অবজেক্টিভসটা, এই অবজেক্টিভসটার ফলে আলটিমেটলি কি টার্গেট করতে তো হবে নাকি, যে আমি তো কিছু একটা জিনিসকে নিয়ে শুরু করছি মানে সেটার একটা কিছু শেষও থাকতে হবে। তো এটা টার্গেট কি রাখা হচ্ছে না, এটা টার্গেট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মোট প্রজনন হার যেটা রয়েছে, টোটাল ফার্টিলিটি রেট যেটাকে আমরা টিএফআর বলি, সেই টিএফআর এর পরিমাণটা করা হবে 2.1 বা তার থেকে কম। ঠিক আছে, তাহলে ফার্টিলিটি রেটের এই হারটাকে কি করা হবে, কমানো হবে। তার কারণের জন্য এই হাম দো হামারে দো এরকম ধরনের এক একটা করে ট্যাগলাইন তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে এই যে টোটাল ফার্টিলিটি রেট সেটাকে 2.1 এর থেকে মানে মোট প্রজনন হারটাকে কমাতে হবে। এরপর কি ছিল হচ্ছে ম্যাটার্নাল মোর্টালিটি রেট বা এমএমআর বলা হয় এটাকে। এটা অনেক সময় ফুল ফর্মেও জিজ্ঞেস করে, এমএমআর এর ফুল ফর্ম কি, ম্যাটার্নাল মর্টালিটি রেট, মানে মা গর্ভাবস্থায় মানে তারপরে যখন সে প্রসবের সময় সে যাতে মারা না যায় বা তার আগেই যাতে সে মারা না যায়, সেই ম্যাটার্নাল মর্টালিটি রেট মানে মাতৃমৃত্যু হারটা যেটা রয়েছে সেটা কি করতে হবে না, সেটা 70%-এ, ঠিক আছে, মানে প্রতি 1 লাখের মধ্যে 70-এর কম নিয়ে আসতে হবে। এই টার্গেটে নিয়ে আসতে হয় 2030 সালের মধ্যে, এই টার্গেট আমাদের ফুলফিল করতে হবে। এটা ছিল হচ্ছে এনএইচএম এর একটা টার্গেট। ক্লিয়ার? এরপর কি দেখতে পাবো না, ইনফ্যান্ট মর্টালিটি রেট বা আইএমআর বলা হয়। সেই ইনফ্যান্ট মর্টালিটি রেটের এর যে টার্গেটটা হচ্ছে প্রতি 1 লাখ শিশুর মধ্যে 25টা শিশুর মৃত্যু হারিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাটার্নাল মর্টালিটি রেট আর ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে মাতৃমৃত্যু হার আর শিশু মৃত্যু হার দুটোকেই আমাদের কাছে কমিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে টোটাল ফার্টিলিটি রেট যেটা রয়েছে সেটা 2.1 এর থেকে কম করতে হবে। তাহলে এই তিনখানা অবজেক্টিভস নিয়ে স্টার্ট হয় আমাদের কাছে কি এনএইচএম। তাহলে এনএইচএম তাদের ক্ষেত্রে এইটা ছিল হচ্ছে মূল উদ্দেশ্য। এরপরে যদি আমরা এগিয়ে যাই, এরপরে যদি আমরা আরও এগিয়ে যাই,
সেই 2013তেই আরেকটা জিনিস, ফেব্রুয়ারি মাসেতে আরেকটা জিনিস লঞ্চ হয়, সেটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ, ম্যাটার্নাল, তারপরে এরপর হচ্ছে নিওন্যাটাল, চাইল্ড হেলথ, প্লাস পরবর্তীকালে অ্যাডোলেসেন্স, আর তারও পরে গিয়ে এটা অ্যাড হয় কি নিউট্রিশন, এই সবগুলোকে নিয়ে। তাহলে এটা হচ্ছে RMNCH প্লাস এ, বা বলা হয় RMNCHA প্লাস এন। তাহলে এইরকম ধরনের একটা মানে একটা স্কিমকে লঞ্চ করা হয়, যেখানে কি করছে না, এখানে ন্যাশনাল ইনস্টিটিউটগুলো কি হচ্ছে নিউট্রিশনের উপরে হায়দ্রাবাদের উপর প্রথম এটাকে লক্ষ্য করেছিলেন। তো দেখেন কি না, কয়েকটা পয়েন্টকে এখানে আমাদের কাছে উল্লেখযোগ্য এটা জানতে হবে। সেটা হচ্ছে আর ফর হচ্ছে কি আমার রিপ্রোডাক্টিভ কেয়ার, আর ফর হচ্ছে রিপ্রোডাক্টিভ কেয়ার, এম ফর হচ্ছে আমার কাছে ম্যাটার্নাল কেয়ার, ঠিক আছে, এম ফর হচ্ছে আমার কাছে ম্যাটার্নাল কেয়ার, ঠিক আছে। এন ফর হচ্ছে আমি কি দেখতে পাবো নিওন্যাটাল কেয়ার, নিওন্যাটাল মানে হচ্ছে যে নবজাত শিশু জন্মালো তার নিওন্যাটাল কেয়ার। এরপরে আসছে কি আমাদের কাছে সি ফর দেখতে পাবো কি, সি ফর হচ্ছে চাইল্ড, মানে তারপরে ওকে চাইল্ড কেয়ার, আর একদম লাস্টে হচ্ছে কি আমাদের কাছে না চাইল্ড হেলথ, এইচ ফর হচ্ছে হেলথ, হেলথ। আর তারপরে যেটাকে অ্যাড করা হচ্ছে সেই অ্যাড অনটা হচ্ছে কি অ্যাডোলেসেন্স অ্যান্ড নিউট্রিশন, ঠিক আছে, অ্যাডোলেসেন্স মানে কৈশোর থেকে কিশোর অবধি, আর তারপরে আসছে কি নিউট্রিশন বা পুষ্টি, ঠিক আছে। তাহলে এই রকম ভাবে একটা একটা করে এই স্কিমের মধ্যে অ্যাড করা হয়। তাহলে যেগুলোতে আমাদের এখানে গুরুত্ব দিতে হবে সেগুলো কি কি রয়েছে না, গুরুত্ব হচ্ছে রিপ্রোডাক্টিভ কেয়ার, ম্যাটার্নাল কেয়ার, তারপর হচ্ছে নিওন্যাটাল কেয়ার, তারপর হচ্ছে চাইল্ড কেয়ার, তারপর হচ্ছে হেলথ, আর তার সঙ্গে সঙ্গে অ্যাডোলেসেন্স অ্যান্ড নিউট্রিশনস, এই সমস্ত জায়গাগুলোকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। ওকে, বোঝা গেল। তাহলে নেক্সট এখানে কি দেখবো, যে প্রথমবার জন্য এই যে নিউট্রিশনটা, এই নিউট্রিশনের আইডিয়াটা কোথা থেকে আসছে না, প্রথমবার এটা নিউট্রিশন ইজ লোকেটেড হচ্ছে ওকে লোকেটেড ইন হায়দ্রাবাদ, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ঠিক আছে, এটা হায়দ্রাবাদ থেকে আমাদের এই ইনপুটটা আসছে, যে যেটা আমাদের কাছে RMNCH রয়েছে, RMNCH প্লাস এ বলা হয়, বা RMNCHA প্লাস এন। তাহলে এই যে জায়গাটা রয়েছে সেটা এখান থেকে আমাদের আসছে। নেক্সট এরপরে যে জায়গাটায় আসবো, যে ন্যাশনাল হেলথ মিশনের গল্প তো আমরা দেখতে পেলাম। এবার এই যে ন্যাশনাল হেলথ মিশন বা এইরকম ধরনের প্রোগ্রামগুলো যে এক একটা করে প্ল্যানিং করেছে, সেই প্ল্যানিংগুলো আমাদের কাছ অবধি কে পৌঁছে দেবে? আমাদের কাছ অবধি পৌঁছে দেওয়ার জন্য কাকে দরকার পড়বে না, অ্যাক্রিডেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্টকে দরকার পড়বে এখানে, যাদেরকে আমরা বলি হচ্ছে আশাকর্মী। তাহলে এই যে আশাকর্মী যাদেরকে বলা হয়, এদের যে ফুল ফর্মটা কি রয়েছে, অ্যাক্রিডেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। এরা কি করবে না, এরা আমাদের কাছে এই যে জায়গাটা, যেটা কমিউনিটি রয়েছে, মানে বিভিন্ন ধরনের গ্রাম হতে পারে, ঠিক আছে, যে জায়গাতে আমাদের এখনো পৌঁছায়নি, স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো নয়, তাদের সঙ্গে কমিউনিকেট করবে কোন জায়গায় না, মেনলি ম্যাটার্নাল কেয়ারের মধ্যে, ঠিক আছে, যেটা আমাকে পরবর্তীকালে JSY স্কিমের মধ্যে দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে ডিজিজ কন্ট্রোল, যেগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, সেই কমিউনিকেবল ডিজিজ যেমন ধরুন টিবি, ম্যালেরিয়া, এই কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে সেগুলোকে কমানোর জন্য ওনারা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে এসে সচেতন করবেন, টিকা দেবেন, মানে টিকাকরণ করানো, এই সমস্ত জিনিসপত্র। আর যখন ম্যাটার্নাল কেয়ার থাকবে সেই সমস্ত ওনারা এসে আমাদের কাছে ওই যে ম্যাটার্নাল কেয়ার কেমন করে করাতে হবে এই সমস্ত জিনিসপত্র সম্পর্কে আমাদের কাছে জানাবেন। তাহলে ওটা কারা করবেন না, ওটা করবেন হচ্ছেন অ্যাক্রেডেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট বা আশাকর্মীরা, ঠিক আছে। 9.15 লাখ অ্যাক্টিভিস্ট গোটা ভারতের মধ্যে এখন রয়েছে এরকম ধরনের, ঠিক আছে। তাহলে ন্যাশনাল অ্যাক্রেডেড সোশ্যাল হেলথ যারা রয়েছে, মানে ন্যাশনাল সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, তাদের কাজ হচ্ছে এই যে প্রোগ্রামগুলো এক একটা করে তৈরি করবে, ঠিক আছে। সরকারের তরফ থেকে এরকমভাবে অনেকগুলো প্রোগ্রামকে আমরা দেখতে পাবো, সেই প্রোগ্রামগুলো রুরাল এরিয়ার মধ্যে, গ্রামের প্রত্যন্ত গ্রামের মধ্যে, পঞ্চায়েতের মধ্যে, যেখানে কোনো রকম কোনো বৈদ্যুতিক ব্যবস্থা এখনো পর্যন্ত পৌঁছায়নি, এরকম অনেক গ্রামও রয়েছে, ঠিক আছে, সেখানে গিয়ে পৌঁছে দেওয়ার কাজটা কাদের থাকবে না, এরকম অ্যাক্রেডেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্টে। তাহলে এদের কাজ কি, এদের কাজ হচ্ছে জাংশনের কাজ করা, জাংশনের সঙ্গে সঙ্গেও যেগুলো বেসিক হেলথ কেয়ার, সে বেসিক হেলথ কেয়ারটা কমিউনিটিতে প্রোভাইড করবেন এরা, ঠিক আছে। ওকে, নেক্সট এরপরে আসি। নেক্সট এবার একটা একটা করে যোজনা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে প্রথমে আমরা ন্যাশনাল হেলথ মিশনের যে জায়গাটা, সেই মিশনের জায়গাটা আমাদের কাছে কভার আপ হয়ে গেল, কি কি রয়েছে এর ভেতরে, কি কিভাবে এটা তৈরি হলো, আরবান আর রুরাল মিলে যে আমাদের কাছে ন্যাশনাল হেলথ মিশন তৈরি হলো, সেই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এরপরে যেটা আসছি সেটা হচ্ছে দেখো 12 এপ্রিল 2005, ঠিক আছে, 12 এপ্রিল 2005-এ লঞ্চ হচ্ছে কি না, এটাকে বলা হয় জননী সুরক্ষা যোজনা। জননী সুরক্ষা যোজনার মধ্যে মেনলি কি হচ্ছে না, মাদারের কেয়ার নেওয়ার কথা বলা হচ্ছে। জননী মানে যে নেক্সট এর কয়েক মাস পরেতে যার কি বলে পার্চুরেশন হবে বা ডেলিভারি হবে এরকম ধরনের, ঠিক আছে, গর্ভাবস্থায় থাকাকালীন যে মহিলা, সেই কন্ডিশনে যে রয়েছে তার সুরক্ষার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই ব্যবস্থাটা কারা নেবে, তাদেরকে মেনলি এখানে যেটার জন্য
ইনফ্লুয়েন্স করার জন্য, যে কারণটার জন্য এখানে এই কি পারপাস ছিল এই জননী সুরক্ষা যোজনা বা জেএসওয়াই বলা হয় এটাকে, ঠিক আছে। এই জেএসওয়াই স্কিমের কি পারপাস ছিল, এটাকে কি বলা হয় জেএসওয়াই, ঠিক আছে। এই জেএসওয়াই স্কিমটার মেনলি পারপাস ছিল হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি, ঠিক আছে। তাহলে ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে কি? ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে গর্ভাবস্থায় যে কোনো একটা স্থানীয় হাসপাতালে গিয়ে সেখানে গিয়ে প্রসব করানো, ঠিক আছে। ঘরেতে বা ওই রকমভাবে যেটা এর আগের আমাদের প্র্যাকটিস ছিল সেই রকমভাবে ঘরেতে বা ওইরকমভাবে কোনো একটা নিজস্ব জায়গার মধ্যে যেন প্রসব না করানো হয়, কোনো একজন স্বাস্থ্যকর্মী হোক বা কোনো একজন ডাক্তার হোক তার সামনে, বা কোনো একজন নার্স হোক তার সামনে, সেবিকা হোক তার সামনে যেন এই প্রসবটা করানো হয়। তাহলে এটাই হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি বলা হয়। তাহলে এটার যেটা মূল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি। কেন হঠাৎ করে এই ইনস্টিটিউশনাল ডেলিভারির উপর এত গুরুত্ব দেওয়া হলো? কারণ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি যদি করানো হয় সেখানে ম্যাটার্নাল অ্যান্ড নিওন্যাটাল মর্টালিটিকে কমিয়ে নিয়ে আসা যায়। তার মানে কি, মাতৃমৃত্যুর হার আর তার সঙ্গে সঙ্গে যে প্রসবের সঙ্গে যে সদ্যজাত জন্মালো তার মৃত্যুর হারটাকে কমিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। তাহলে কি পারপাস, এই যে পারপাসটা কি না, কেন আমি বলছি ইনস্টিটিউশনাল ডেলিভারি করানোর জন্য ইম্পর্টেন্ট না, ইনস্টিটিউশনাল ডেলিভারি যদি করানো হয় সেখানে ম্যাটার্নাল আর নিওন্যাটাল মর্টালিটির হারটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। পরবর্তীকালে দেখতে পাবো যে এইরকমই আর একটা যোজনা রয়েছে, সেই যোজনার সঙ্গে এই যোজনাটার পার্থক্যটা এখানেই, যে এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে যখন জেএসওয়াইকে দেখতে পাচ্ছি মানে যেখানে আমাদের কাছে জননী সুরক্ষা যোজনা রয়েছে সেখানে মাদার আর তার বাচ্চার আফটার ডেলিভারি, ঠিক আছে, দুজনের খেয়াল রাখার জন্য এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এরপরে আবার একটা যখন স্কিম বলবো সেখানে দেখতে পাবো কি মায়ের গর্ভকালীন অবস্থা থেকে তার ডেলিভারি, বাচ্চার পুষ্টি, সমস্ত জিনিসপত্রের উপরে খেয়াল রাখা হবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা যেটা প্রাথমিক অবস্থায় করতে পারি সেটা হচ্ছে প্রাথমিক ধারণা, এটা একদম প্রাইমারি স্টেজের। তাহলে প্রাইমারি স্টেজের এই জায়গাটা করবে। এবার ওনাদেরকে যারা অ্যাসিস্ট করবেন তারা কারা? ওনাদেরকে মানে মাদারকে বা বাচ্চাকে যে ওই মুহূর্তে নিওন্যাটাল কেয়ার বা মাদার কেয়ারকে যে দেখবে সেটা হচ্ছে ওই আশাকর্মীরা, ঠিক আছে। তাদের জন্য কি হবে না ইন্টিগ্রেটেড ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, যাতে তারা ইনস্টিটিউশনাল ডেলিভারি করে তার জন্য কি করা হয় না সরকার থেকে তাদেরকে একটি অর্থ প্রদানের মানে কথা বলা হয়। মানে যদি রুরাল হয় বা আরবান হয় যেখান থেকেই আসবেন, যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি করা হয় তাহলে মাদারকে আর তার সঙ্গে সঙ্গে ওই ফ্যামিলিকে অর্থ প্রদান করা হবে, যাতে কি হয় না ইনস্টিটিউশনাল ডেলিভারি রেটটাকে বাড়ানো যায়। এটা ছিল হচ্ছে মূল উদ্দেশ্য কার ক্ষেত্রে না জেএসওয়াই এর ক্ষেত্রে, ঠিক আছে, জননী সুরক্ষা যোজনা। এখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আসে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি হাইলাইট করে দিয়ে দেখে নাও। প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি বলেছি না সালটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, 2025 2005 সরি 2005, এটা একটা। কেন করানো হয়েছিল, পারপাস কি? পারপাস হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি, ওকে। এই ইনস্টিটিউশনাল ডেলিভারি কি জন্য করানো হয়েছিল না পারপাস এই হচ্ছে আমাদের কাছে কি রিডিউস দ্য ম্যাটার্নাল অ্যান্ড নিওন্যাটাল মর্টালিটি। এই তিনটে পয়েন্টকে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই তিনটে পয়েন্টকে মাথায় রাখতে হবে। এবার যেটা ইন্টিগ্রেটেড ক্যাশ অ্যাসিস্ট্যান্স বলা হচ্ছে, ইন্টিগ্রেটেড ক্যাশ অ্যাসিস্ট্যান্সটা কত, ঠিক আছে, এটাও তো আমাদের জানা উচিত। তাহলে ইন্টিগ্রেটেড ক্যাশ অ্যাসিস্ট্যান্সের মধ্যে আমরা দেখতে পাবো কি যেখানে লো পারফর্মিং স্টেটস যেগুলো রয়েছে এলপিএস রয়েছে, যেখানে খুব কম আমরা করতে পেরেছি, সেই জায়গাতে মানে করতে পেরেছি বলতে কীরকম না খুব কম আমরা যে জায়গাতে এই ম্যাটার্নাল মর্টালিটি রেট আর নিওন্যাটাল মর্টালিটি রেট, ঠিক আছে, তাদেরকে যে কমাতে পেরেছি সেই রকম, এটাকে বলা হয় কি লো পারফর্মিং স্টেট। সেই রকম জায়গাতে যদি রুরাল এরিয়া হয় সেখানে 1400 টাকা দেওয়া হবে, ওকে। আর যদি আরবান এরিয়া হয়, শহর যদি হয়, সেখানে 1000 টাকা দেওয়া হবে ফ্যামিলিকে, ঠিক আছে। এটা হচ্ছে কাদের মধ্যে না যে আমাদের কাছে যাবে, ঠিক আছে, যে মাদার রয়েছে বা তার যে ফ্যামিলি রয়েছে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে। আর যিনি এই কাজটা করাতে হেল্প করাবেন, ঠিক আছে, তাহলে সেই জায়গাতে কি দেখতে পাবো না তাদেরকে কি করাবে না 500 থেকে 600 টাকা মতো দেওয়া হবে, 500 থেকে 600 টাকা দেওয়া হবে তাদের অ্যাজ এ ইনসেন্টিভস বা টিপসের মতো বলা যেতে পারে, বা বলতে পারি যে তাদেরকে ওই কাজটা করার জন্য হেল্পিং পার্সনস হিসেবে ওদেরকে ওটা দেওয়া হবে। আর যদি হাই পারফরমেন্স স্টেট হয় যেখানে ম্যাটার্নাল মর্টালিটি রেট আর নিওন্যাটাল মর্টালিটি রেট কমিয়ে ফেলা গেছে, সেখানেও কিন্তু এটা থাকছে কত না 700 থেকে আর 600, ঠিক আছে। রুরাল এরিয়াতে এটা 700 টাকা আর আরবান এরিয়াতে 600 টাকা দেওয়া হবে। তো মোটামুটি এটা হচ্ছে একটা জায়গা যে কি পরিমাণে আমাদের এই একটু আগে দেখলাম যে জেএসওয়াই যেটা রয়েছে জননী সুরক্ষা যোজনা, সেখানে যে ইন্টিগ্রেটেড ক্যাশ অ্যাসিস্ট্যান্স রয়েছে সেই ইন্টিগ্রেটেড ক্যাশ অ্যাসিস্ট্যান্স কি করা হবে সেটা পরের পেজে আমরা দেখে নিতে পারলাম, ঠিক আছে, কত টাকা কি দেওয়া হচ্ছে। নেক্সট এরপরে যেটা আসবো সেটা হচ্ছে দেখো জেএসএসকে, ঠিক আছে, একটু আগেই পেলাম কি জননী সুরক্ষা যোজনা, এবার যেটা পাচ্ছি সেটার নাম হচ্ছে জেএসএসকে, ঠিক আছে, ওকে। তাহলে এটা কি কি পাচ্ছি, এটাকে আমরা কি বলি জননী আর তার সঙ্গে দেখো শিশু সুরক্ষা যোজনা বা কার্যক্রম, ঠিক আছে, কার্যক্রম বলা হয় এটাকে। তাহলে কি হচ্ছে যে
JSSK, JSSK আর JSY এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কিরকম না, JSSK আমাদের কাছে বলছে যে এখানে শুধু জননী নয়, তার সঙ্গে শিশুকেও সুরক্ষিত করার জন্য কোনো একটা প্রকল্প আমাদের নিয়ে আসতে হবে। JSY তে কি বলা হচ্ছিল না, সেখানে মায়ের কাছে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, না ম্যাটার্নাল মর্টালিটি রেটটাকে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেখানে মায়ের উপরে সবার উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তীকালে আসছে নিওন্যাটাল। ঠিক আছে, এখানে দুজনকেই দেখো গুরুত্ব দেওয়া হচ্ছে। কিরম বলছে দেখো, কি করা হবে। প্রথম যেটা হচ্ছে যে এটা লঞ্চ হয় কখন না 2011-য়। ঠিক আছে, 1 জুন 2011 এটাকে লঞ্চ করা হয়। এখানে প্রথম যেটা বলা হয় সেটা হচ্ছে পুরোপুরি ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, নো এক্সপেন্সেস ডেলিভারি। সেটা সিজারিয়ান সেকশন হোক বা আমার নর্মাল ডেলিভারি হোক, যেরকমই হোক না কেন টোটালি ফ্রি অফ কস্ট ডেলিভারি করানো হবে। যেরকম ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনই আসুক না কেন সেখানে ফ্রি অফ কস্ট ডেলিভারি করানো হবে। নেক্সট কি রয়েছে দেখো, তার সঙ্গে সঙ্গে ফ্রি ট্রিটমেন্ট থাকবে। ঠিক আছে, শিশু আর মা দুজনের জন্যই ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে, দুজনের জন্যই ফ্রি ডায়েট থাকবে। ওকে, নেক্সট ফ্রি ড্রাগ অ্যান্ড ডায়াগনস্টিক্স থাকবে। মানে যদি কোনো পরীক্ষা চলাকালীন কোনো একটা ব্লাড টেস্ট করাতে হলো, কিছু যদি আমার কাছে ডায়াগনোসিস করাতে হয় সেটাও এখানে ফ্রি হবে। যদি কোনো মেডিসিন দিতে হয় সেটাও আমার এখানে ফ্রি থাকবে। ঠিক আছে, নো ইউজার চার্জেস, এখানে কোনো ব্যবহার যা যা ব্যবহার করা হবে তার জন্য কোনো রকম কোনো পয়সা ধার্য করা হবে না। ঠিক আছে, কভার সিক ইনফ্যান্টস আপ টু 1 ইয়ার, যদি শিশু এখানে দুর্বল হয় তাকে 1 বছর পর্যন্ত কভার করা হবে। তার 1 বছর পর্যন্ত সমস্ত তার স্বাস্থ্য রিলেটেড যাবতীয় যা রয়েছে সেটা কভার করা হবে। এখানে ফ্রি ট্রান্সপোর্টেশনও দেওয়া হবে, মানে বাড়ি থেকে হাসপাতাল বা হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ট্রান্সপোর্টেশন সেটাও প্রোভাইড করা হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স বারবার জিজ্ঞেস করে থাকে যে JSSK এর মধ্যে ট্রান্সপোর্টেশন কোথায় দেওয়া হয়, বাড়ি থেকে হাসপাতালের জন্য নাকি হাসপাতাল থেকে বাড়ির জন্য, উভয় রাস্তার জন্যই কিন্তু ট্রান্সপোর্টেশন এখানে ফ্রি দেওয়া হয়। ক্লিয়ার, উভয় রাস্তার জন্য কিন্তু ফ্রি ট্রান্সপোর্টেশন দেওয়া হয়। তাহলে JSSK এইটা জননী আর শিশু সুরক্ষা কার্যক্রম আর তার সঙ্গে সঙ্গে জননী সুরক্ষা যোজনা, এই দুটোর পার্থক্যটা বুঝতে পারলে নিশ্চয়ই। এই দুটোর পার্থক্যটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই দুটোর পার্থক্য রিলেটেডই কিন্তু তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে। যেখানে দেখতে পাবে জননী সুরক্ষা যোজনা রয়েছে, সেখানে মনে রাখবে জননীকে সুরক্ষা দেওয়ার জন্যই এই যোজনাটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, সেখানে আশাকর্মীরা কি করবেন না ম্যাটার্নাল মর্টালিটি রেটটাকে কমানোর জন্য ইনস্টিটিউশনাল ডেলিভারিতে ফোকাস করানোর চেষ্টা করবে। ঠিক আছে, আর যখন দেখতে পাবো JSSK এর হয়ে যাচ্ছে আমার এটা জননী শিশু সুরক্ষা কার্যক্রম হয়ে যাচ্ছে, সেখানে জননী তার সঙ্গে সঙ্গে শিশু দুজনারই সমস্ত জিনিসপত্র ফ্রি থাকবে। এখানে ট্রান্সপোর্টেশন ইনক্লুডেড, সমস্ত জিনিসপত্র এখানে ফ্রি থাকবে, পুরোপুরি বিনামূল্যে চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা এখানে থাকছে। তাহলে এই স্কিমটার জন্য ক্লিয়ার। নেক্সট এরপরে আসছি দেখো, এটারই একটা ডিফারেন্স যেটা আমি তোমাদের একটু আগেই বললাম, সে JSY আর JSSK দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে। JSY ফোকাস হচ্ছে ক্যাশ ইনসেন্টিভ। ঠিক আছে, আর্থিক সাহায্য করব, এটাই এখানে ফোকাস করা হয়েছিল। ঠিক আছে, গোল ছিল কি না ওমেনদেরকে হসপিটালে গিয়ে বা ইনস্টিটিউশনাল ডেলিভারি করানো, এটা ছিল এখানের মূল উদ্দেশ্য। আর মেকানিজমস কি ছিল, ডাইরেক্ট পয়সা দাও, পেমেন্ট করো ইনস্টিটিউশনাল ডেলিভারিতে। ঠিক আছে, ডাইরেক্ট পে আউট, কি বলছে, পে আউট আপন দ্য ইনস্টিটিউশনাল ডেলিভারি। তুমি যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি করো তাহলে ডাইরেক্টলি তুমি একটা অর্থমূল্য পাবে তার বিনিময়ে। এক্ষেত্রে কি ফোকাস করা হচ্ছে JSSK তে না, JSSK এখানে পুরোপুরি সব জিনিসটা ফ্রি করে দেওয়া হয়েছে, জিরো এক্সপেন্সেস, অ্যাবসলিউটলি ফ্রি সার্ভিসেস। ঠিক আছে, এখানে তোমাকে অর্থ সাহায্য করবে না, কিন্তু তোমার যাবতীয় যা জিনিসপত্র দরকার পড়বে সেগুলো সব ফ্রি থাকছে। ঠিক আছে, কি হচ্ছে, প্রিভেন্ট আউট দ্য পকেট এক্সপেন্ডিচার ওয়ান্স ইন আ হসপিটাল। তাহলে হসপিটালে পৌঁছে গেলে আমার নিজের থেকে যে খরচা হওয়ার কথা সেই খরচাটা আমার হবে না। ঠিক আছে, মেকানিজমস কি, এন্টাইটেলমেন্ট কভারিং দ্য ডায়েট, ট্রান্সপোর্ট, সি সেকশনস অ্যান্ড সিক ইনফ্যান্ট, প্রত্যেকটা জায়গায়। তাহলে এখানে কি কি আমাকে কভার করছে আমার ট্রান্সপোর্ট কভার হবে। ঠিক আছে, আমার যদি সিজারিয়ান সেকশনে ডেলিভারি হয় সেটা কভার হবে, যদি বাচ্চা দুর্বল থাকে তার পুষ্টির জন্য 1 বছর পর্যন্ত কভার হবে। তাহলে এটা হচ্ছে JSSK। ঠিক আছে, জননী আর শিশু সুরক্ষা কার্যক্রম। আর এটা হচ্ছে JSY। ঠিক আছে, এখানে কি দেখবো, জননী সুরক্ষা যোজনা। তাহলে দুটোর মধ্যে এই হচ্ছে আমার কাছে ডিফারেন্স। বিগ দুটোর আইডিয়া আলাদা, গোল আলাদা। পরবর্তীকালে কেন JSSK আনতে হয়েছিল, তাহলে এই আইডিয়াটা এখন তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে বুঝতে পেরেছো কি জন্য আমাদের এখানে JSSK করতে হচ্ছে। নেক্সট এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি, আমাদের কাছে রয়েছে যে কমিউনিকেবল ডিজিজ। এই যে আশাকর্মীদের কথা আমি বলছিলাম, সেই আশাকর্মীরা কি করছে, 1 নম্বর তো ম্যাটার্নাল কেয়ার নিচ্ছে।
দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যেগুলো আমাদের কাছে কমিউনিকেবল ডিজিজ রয়েছে, সেই কমিউনিকেবল ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন, বিভিন্ন ধরনের ইনজেকশন, যেগুলো কোনো একটা মেডিসিন হতে পারে, সেই মেডিসিনসগুলো আমাদের কাছে ওনাদের পরামর্শে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে তার জন্য কি রয়েছে না, তার জন্য প্রথমে একটা সংস্থাকে তৈরি করা হয়। এখানে কি দেখতে পাবো, NVBDCP বলা হয় এটাকে। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হচ্ছে না, ভেক্টর বর্ন ডিজিজ যেগুলো রয়েছে সেই ডিজিজকে প্রিভেন্ট করার জন্য, যেমন ধরুন ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, এই যে ভেক্টর মানে কোনো একটা বাহকের মাধ্যমে যেগুলো যেগুলো হয়ে থাকে, সেই ভেক্টর বর্ন কমিউনিকেবল ডিজিজগুলোকে বন্ধ করার জন্য NVBDCP, ঠিক আছে, NVBDCP, ঠিক আছে, ওকে। ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল পলিসি। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল পলিসি, এই পলিসি আসছে যেখানে ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর, চিকুনগুনিয়া এইরকম ধরনের যে ভেক্টর বর্ন ডিজিজগুলো রয়েছে তাকে কন্ট্রোল করা যাবে। কিভাবে কন্ট্রোল করব, ঠিক আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে টার্গেটেড ইরাডিকেশনস, মানে টার্গেট করে ইরাডিকেশনস। দেখবে গ্রামে গ্রামে ব্লিচিং ছড়ানোর জন্য লোক আসে, ঠিক আছে, কিছু কিছু জায়গায়। কোনো কোনো জায়গায় দেখবে এই ধোঁয়া দিয়ে মশা মারার জন্য লোক আসছে। কোনো জায়গায় এই যখন দেখবে এই জল জমা শুরু হলো পরিষ্কার জলেতে, তখন সঙ্গে সঙ্গে কি বলবে না, জল জমা, পরিষ্কার জায়গায় জল জমা মৃত্যুর পরোয়ানা, এরকম ধরনের ব্যাপার। ঠিক আছে, ওকে। তাহলে ডেঙ্গুকে আটকানোর জন্য এই জিনিসপত্রগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে এই কারণের জন্য যেগুলোকে একদম টোটালি এইভাবে আমরা কি করছি না, ভেক্টর বর্ন ডিজিজগুলোকে আটকাচ্ছি। টোটালি ওয়েস্ট বেঙ্গল থেকে বলো বা ইন্ডিয়া থেকে আমরা ইরাডিকেট করে দিতে চাইছি কোনগুলোকে না, তার মধ্যে দেখতে হচ্ছে একটা হচ্ছে টিবি। ঠিক আছে, প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান বলে একটা অভিযান হয়। এটা গ্লোবালি 2035 মানে 2035-এর মধ্যে নিয়ে আসা হয়। তো আমাদের দেশে এটাকে কতক্ষণ বলা হয় না, 2025-এর মধ্যে আমরা টিবি মুক্ত ভারত তৈরি করব। 10 বছর আগে, গ্লোবাল যখন করছে তার 10 বছর আগে আমরা এটাকে করতে পারবো। তার সঙ্গে সঙ্গে NLEP মানে ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন পলিসি। ঠিক আছে, তাহলে অলরেডি লেপ্রসি আমাদের এখান থেকে ইরাডিকেট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত টিবি আমাদের এখানে ইরাডিকেট হয়নি। ঠিক আছে, তাহলে টিবি মুক্ত ভারত অভিযান, তাহলে 2025-এর মধ্যে আমরা টিবি মুক্ত ভারত অভিযানেতে এখানে নেমেছিলাম। ওকে, এইরকম ধরনের যারা যারা এই জিনিসপত্রগুলোকে দেখবে তারা তারা কারা, মানে সেই সংস্থাগুলো কি কি রয়েছে, সংস্থাগুলো রয়েছে IDSP, এনক্যাপ, এটাকে NACP বলা হয়, AMAR। ঠিক আছে, অ্যান্ড কে কি রয়েছে, একটা হচ্ছে আউটব্রেক ওয়ার্নিং, মানে কোনো একটা জায়গায় হঠাৎ করে ধরুন কোনো এই করোনা বা কোভিডের মতো এরকম ধরনের কোনো জায়গায় ম্যালেরিয়া আউটব্রেক করে গেছে, তাহলে সেই আউটব্রেক ওয়ার্নিং দেবেন কারা না, IDSP এরা। ওকে, নেক্সট দেখতে পাবো কি NACP রয়েছে। সে NACP প্রথম এডস যে ফার্স্ট রিলিজ 1992। ঠিক আছে, এই এডস এর 1992 ফার্স্ট রিলিজ, এই NACP কি করছে, এই ন্যাশনাল এইডস কন্ট্রোল পলিসি। তাহলে এখানে এই এইডসকে কেমন করে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে, সেই জায়গাগুলো। AMR অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, সেই এই জিনিসগুলো কি করছে না, এদেরকে কেমন করে প্রিভেন্ট করব, যে কমিউনিকেবল ডিজিজগুলো আমাদের কাছে রয়েছে বা যেগুলোকে আমরা টোটালি ইরাডিকেট করতে চাইছি, সেই ডিজিজগুলোকে কেমনভাবে প্রিভেন্ট করব, সেই সংস্থাগুলো রয়েছে। ঠিক আছে, ওকে, সেই সংস্থাগুলোকে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এরপরে আসবো কি PMJAY। ঠিক আছে, এটাকে বলা হয় জন আরোগ্য যোজনা। ঠিক আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় কি বলা হচ্ছে না, এখানে এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাটা, এটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে আমরা দেখতে পাবো কি আয়ুষ্মান ভারত প্রকল্প বলে আসছে। তাহলে সেই আয়ুষ্মান ভারত প্রকল্পও কি জিনিস, জন আরোগ্য যোজনাটাও কি রয়েছে একবার একটু দেখে নেওয়া যাক। তো আয়ুষ্মান ভারতেরই একটা পার্ট হচ্ছে এই জন আরোগ্য যোজনা। এর মধ্যে 5 লাখ টাকার ক্যাশলেস বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে, 5 লাখ টাকার ক্যাশলেস বেনিফিট মানে হচ্ছে কি ক্যাশলেস, পেপারলেস সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার। ঠিক আছে, কেয়ারের অনেকগুলো ধাপ হয়। প্রাইমারি কেয়ার মানে যেটাকে আমি ঘরেতেই আমি ট্রিটমেন্ট করছি। ঠিক আছে, এই ধরনের বাড়িতে মারা যেটা করে থাকে বাচ্চাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাইমারি কেয়ার।
পরবর্তীকালে সেকেন্ডারি মানে কি আমি নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে গেলাম, আর টার্সিয়ারি মানে আমাকে কোনো একটা অপারেট করতে হচ্ছে বা এরকম ধরনের জায়গাতে রয়েছে, মানে কোনো ইনস্ট্রুমেন্ট দরকার পড়বে। তাহলে সেকেন্ডারি আর টার্সিয়ারি কেয়ার যদি আমার দরকার পড়ে কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে, তাহলে সেই পেশেন্টটাকে বাঁচানোর জন্য মেনলি দেখা যায় কি প্রথমে এটাকে স্টার্ট করা হয়েছিল রুরাল মানে রুরাল যেখানে রয়েছে বা বিলো পভার্টি লেভেলে যারা রয়েছে তাদের জন্য এটাকে স্টার্ট করা হয়, ঠিক আছে। তো সেখানে কি রয়েছে না ক্যাশলেস অ্যান্ড পেপারলেস সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার আপ টু 5 লাখ, 5 লাখ টাকা অবধি এই কেয়ারটা দেওয়া হবে, ঠিক আছে। কতগুলো জায়গায় রয়েছে? 1929টা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, ওকে, বোঝা গেল। যেখানে অঙ্কোলজি, কার্ডিওলজি এরকমভাবে প্রায় 27টা স্পেশালাইজেশনস রয়েছে, যে স্পেশালাইজেশনসের উপরে এই 5 লাখ টাকাকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এখানে কোনো রকম কোনো ক্যাপিং নেই, ঠিক আছে, অন ফ্যামিলি সাইজ, এজ অর জেন্ডার, ঠিক আছে। মানে একজন যে ধরনের খুব বয়স্ক তার জন্য বেশি টাকা রাখা রয়েছে, কম বয়সী তার জন্য কম টাকা রাখা রয়েছে, এরকম নয়। 5 লাখ টাকা পুরোটাই যে কোনো বয়সের যে কেউ ব্যবহার করতে পারবে। তাহলে এখানে কোনো রকম কোনো ক্যাপিংকে আমরা দেখতে পাবো না, মানে টাকার মধ্যে কোনো ভাগ বাটোয়ারা করা নেই যে এটা এর জন্য এত টাকায় দেওয়া হবে, এর জন্য এত টাকা দেওয়া হবে। প্রত্যেকের জন্য বিনামূল্যে মানে টোটালি ক্যাশলেস পেপারলেস 5 লাখ টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। যে কোনো ধরনের প্রি এক্সিস্টিং ডিজিজ, মানে আমার আগে থেকে কোনো একটা ডিজিজ রয়েছে, আমি এই জন আরোগ্য যোজনার মধ্যে এলাম, ঠিক আছে, তাহলে প্রি এক্সিস্টিং ডিজিজের মধ্যে 3 দিনের হসপিটালাইজেশনস, ঠিক আছে, আর 15 দিনের পোস্ট হসপিটালাইজেশন অ্যান্ড প্রি হসপিটালাইজেশন এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 দিন মানে বুঝতে পারছো যে এটা একটা ইন্স্যুরেন্সের মতো ব্যাপার, যেটা গভর্নমেন্ট থেকে আমাদের কাছে প্রোভাইড করে 5 লাখ টাকার। এই ইন্স্যুরেন্সটার নাম কি না, এটার নাম হচ্ছে জন আরোগ্য যোজনা। এটা কোথায় পড়ছে না, এটা আয়ুষ্মান ভারত প্রকল্পের ভেতরে আসছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে না হাসপাতালের মধ্যে 1 থেকে 3 দিনের মধ্যে যাবতীয় যা খরচাপাতি সেগুলো থাকছে, তার সঙ্গে সঙ্গে প্রি হসপিটালাইজেশন, হসপিটালে ভর্তি করার আগের অবস্থা, আগের 15 দিন আর তার পরের 15 দিন, সেটাও এর মধ্যে এই ইন্স্যুরেন্সের মধ্যেই আমরা পেয়ে যাব, ক্লিয়ার? বেশ, নেক্সট আসছি, দেখো এই যে ইউনিভার্সাল হেলথ কভারেজ, যেটা আমি একটু আগেই বলছিলাম, ইউনিভার্সাল হেলথ কভারেজ, ঠিক আছে। এই ইউনিভার্সাল হেলথ কভারেজ এইটা একটা মানে গভর্নমেন্টের স্কিম, যে স্কিমটা সেপ্টেম্বর 2018 লঞ্চ করেন কে? প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী স্যার, ঠিক আছে। আমাদের কাছে এটা লঞ্চ করা হয়, ঠিক আছে। মেনলি কি করা হয় না ম্যাটার্নাল কেয়ার, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট গভর্নমেন্ট ফান্ডেড হেলথ। তাহলে ম্যাটার্নাল কেয়ারের জন্য মানে টোটাল মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট গভর্নমেন্টের তরফ থেকে পাওয়া যে ফান্ড, সেইটা হচ্ছে কি ইউনিভার্সাল হেলথ কভারেজ বলা হয় এটাকে, ইউএইচজি, ঠিক আছে, ওকে। তাহলে এই যে জায়গাটা রয়েছে ইউনিভার্সাল হেলথ কভারেজ মানে ইউনিভার্সাল ইউএইচসি, এই ইউনিভার্সাল হেলথ কভারেজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। দুটো ভাগের মধ্যে একটা তো অলরেডি আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটাকে এইমাত্র দেখতে পেলাম যে 5 লাখ টাকা আমাদের কাছে ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ধরনের স্কিমসকে দেওয়া হয়েছে। আর এই ক্যাশলেস ট্রিটমেন্টটা করাবো কোথায়? এই ক্যাশলেস ট্রিটমেন্টটা করানোর জন্য আমার কাছে তৈরি করা হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির, ঠিক আছে। এখানে প্রাইমারি কেয়ারটাকে করানোর জন্য এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরকে তৈরি করতে, তার মানে এটা একটা ইনস্টিটিউট, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি হচ্ছে ওই হেলথ সাব সেন্টার বলা হয়, ঠিক আছে, যে জায়গাতে আমরা কি করবো না এইখানে অ্যাকচুয়ালি কিওর করার জন্য যেতে হবে। আর এটা হচ্ছে আমার কাছে যে বেনিফিটটা আমি পাবো। তাহলে প্রাইমারি প্রোটেকশনের জন্য মানে প্রাইমারি কেয়ারের জন্য আমরা কি দেখতে পাবো, কম্প্রিহেন্সিভ প্রাইমারি কেয়ারের জন্য কি তৈরি করা হচ্ছে, এএএম বলা হয় এটাকে, আম, ঠিক আছে। আম মানে হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির। এই আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরের পর সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার যদি আমার দরকার পড়ে, সেই সেকেন্ডারি টার্সিয়ারি কেয়ারের জন্য আমাদের কাছে কি রয়েছে না পিএমজেএওয়াই। তাহলে একটু আগেই যেটা দেখতে পেলাম যে পিএমজেএওয়াই এর যে বেনিফিটস, সেই পিএমজেএওয়াই এর বেনিফিটস হচ্ছে এটা, ওকে। জন আরোগ্য যোজনায় 5 লাখ টাকা আমাদের কাছে ক্যাশলেস কভারেজ দেওয়া হচ্ছে, ওকে। এবারে আয়ুষ্মান আরোগ্য মন্দির জিনিসটা কি, এবার এটাও একটুখানি বলে দিই তোমাদের কাছে। পিএমজেএওয়াই তো সমস্ত জিনিসপত্রগুলোকে তোমাদের বলে দিল, তাহলে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মধ্যে এবার কি রয়েছে? এখানে এটা প্রায় 1.77 লাখস, ঠিক আছে, এক্সিস্টিং যে সাব হেলথ সেন্টারগুলো রয়েছে, যেগুলোকে আমরা পাবলিক হেলথ সেন্টার বলি পিএইচসি, সেগুলোকে আপগ্রেড করে, ঠিক আছে, মানে আপগ্রেড করে এএএম বানানো হয়েছে, ওকে। যেগুলো সাব হেলথ সেন্টার বা পাবলিক হেলথ সেন্টার ছিল, সেই পাবলিক হেলথ সেন্টার আর সাব হেলথ সেন্টারগুলোকে আমরা আপগ্রেড করেছি। আপগ্রেড করার পরেতে কি তৈরি করা হয়েছে না এখানে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এদের প্রতিষ্ঠা করা হয়েছে। এদের মধ্যে কি রয়েছে না ডায়াগনস্টিক্স ল্যাবস রয়েছে,
যেখানে আমরা যে কোনো ধরনের ড্রাগস বা যে কোনো ধরনের ডায়াগনোসিস যেগুলো আমাদের কাছে করতে হয়, ব্লাড টেস্ট, সুগার টেস্ট, এইসব ধরনের বিভিন্ন ধরনের টেস্ট আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। ডায়াগনস্টিক ল্যাবস রয়েছে, এছাড়া কি রয়েছে, স্ক্রিনিং রুম রয়েছে, ঠিক আছে। নন কমিউনিকেবল ডিজিজ স্ক্রিনিং, যেমন ধরো নাও ডায়াবেটিস, হাইপারটেনশন, ওরাল, ব্রেস্ট অ্যান্ড কি বলে সার্ভাইকাল ক্যান্সার, যেগুলো কমিউনিকেবল নয়, সেই কমিউনিকেবল নয় যে ডিজিজগুলো, সেই ডিজিজগুলো স্ক্রিনিং রুম, মানে এটা আমার কাছে হয়েছে কিনা এটা জানার জন্য যে টেস্টগুলো করতে হয়, সেই টেস্টগুলো আমি এখানে করতে পারবো। স্ক্রিনিং রুম রয়েছে, আর এখানে ওয়েলনেস এরিয়া রয়েছে, যেখানে ইন্টিগ্রেটেড যোগা অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্ট, ঠিক আছে। তার মানে এখানে যোগা, মেন্টাল হেলথ সাপোর্টের মতো ওয়েলনেস জায়গাগুলো রয়েছে। এখানে ইউনানি সাপোর্টস রয়েছে, এছাড়া আর কি কি রয়েছে, আয়ুর্বেদিক রয়েছে, নিউরোপ্যাথি রয়েছে, এরকম প্রত্যেকটা যেগুলো যেগুলো আমার এখানে হেলথ সাপোর্ট হয়ে থাকে, সেই হেলথ সাপোর্টসগুলো এখান থেকে প্রোভাইড করা হবে। এএএম থেকে এটাই টার্গেট নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই টার্গেট নিয়ে কতগুলো আমাদের কাছে এএএম তৈরি করা হচ্ছে, না এএএম তৈরি করা হচ্ছে আমাদের কাছে 1.77 lakhs। এই নাম্বারটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোথা থেকে তৈরি করা হচ্ছে, না সাব হেলথ সেন্টার যেগুলো রয়েছে, সাব হেলথ সেন্টার যেগুলো রয়েছে আর পিএইচসি যেগুলো রয়েছে, পাবলিক হেলথ সেন্টার রয়েছে, তাদেরকে আপগ্রেড করে এটা তৈরি করার কথা ভাবা হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট এবারে এসেও যেটা সেটা হচ্ছে কি, না এই যে আমাদের কাছে ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেস যেটা আমরা দেখছিলাম, তাকে তো দুটো ভাগে ভাগ করলাম, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের কাছে জেএসএসকে, একটু আগেই যেটা দেখলাম আমরা, কি বলছে সেখানে জননী শিশু সুরক্ষা যোজনা, আর একটা হচ্ছে পিএমএসএসওয়াই। এটা কি বলছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। তাহলে একটা হচ্ছে জননী স্বাস্থ্য যেটা সুরক্ষা যোজনা যেটা রয়েছে, এটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। সেখানে ইন্ডিভিজুয়ালি ফোকাস করা হচ্ছে কার উপরে, মাদার আর শিশুর উপরে, ঠিক আছে। তাহলে এখানে মা আর শিশু এরা দুজন থাকছে এখানে প্রাইম ফোকাসে, ঠিক আছে। কে কে থাকছে, জেএসএসকে এই স্কিমটার মধ্যে। তাহলে জেএসএসকে এর মধ্যে কি হবে, না কোনো রকম কোনো পকেটের মানে কোনো রকম কোনো খরচাবাদি ছাড়াই আমি যাবতীয় শিশু আর মা উভয়ের জন্যই বেনিফিট এখান থেকে পাবো। আর যেটা বলছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, সেখানে একটা সিস্টেমকে ডেভেলপ করানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে একটা কি করা হচ্ছে, সিস্টেমকে ডেভেলপ করানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে সেকেন্ডারি আর টার্সিয়ারি যে পুরো চিকিৎসাগুলো রয়েছে, ঠিক আছে। প্রাইমারিটা তো প্রথমে এএম এর আন্ডারে চলে গেল, ঠিক আছে। ওই কি বলে আয়ুষ্মান আরোগ্য মন্দির যেটা, ঠিক আছে, এই যে আয়ুষ্মান আরোগ্য মন্দির, এখানে চলে গেল প্রাইমারিটা। সেকেন্ডারি আর টার্সিয়ারিটা এবার তাহলে কি করব, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি আর টার্সিয়ারিটাকে উন্নতি করার জন্য আমাদের কাছে কি আছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। এবার এই প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, আচ্ছা প্রথমে একটু ওই জায়গাটাতে আমরা একটু বেশি করে ফোকাস করবো, দাঁড়াও। আচ্ছা, প্রথমে এখানে যেটা, এটা অলরেডি তোমাদের কাছে বলে দিয়েছি, তবু এখানে একটা রয়েছে, ঠিক আছে, জেএসএসকে। এখানে ম্যাটার্নাল হেলথ কেয়ারের জন্য কি কি করতে হচ্ছে, এখানে কি কি বেনিফিটস রয়েছে, ট্রান্সপোর্টেশন ফ্রি রয়েছে, এগুলো দেখো একটু আগে ডিসকাস করে দিয়েছি জেএসএসকে তোমাদের সাথে। তবুও যদি চাও এটা এখানে রইলো, ঠিক আছে, একটা মাইন্ড ম্যাপের মতো। লাস্ট মোমেন্টে যদি একবার মনে করো যে রিকল করে নিতে পারবে কি কি টপিকসগুলো রয়েছিল, তাহলে সেই টপিকসগুলোকে একবার দেখে নিতে পারবে। পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কে যে ব্যাচটাকে দেখতে পাবে, ফ্রি অফ কস্ট ব্যাচ, কোনো চাপের কিছু নেই, এনরোল করে নেবে। ওখানে একটা সাবজেক্টের মধ্যে হেলথ অ্যাপটিটিউড পাবে, তার মধ্যে প্রত্যেকটা ক্লাসের রিগার্ডিং যে নোটস, সেই নোটস কিন্তু ওখানে প্রোভাইড করা হবে, ঠিক আছে। ওকে, তাহলে ট্রান্সপোর্টেশনস রয়েছে, ফ্রি ট্রান্সপোর্টেশনস, ডায়াগনোসিস অ্যান্ড ড্রাগস মেডিসিনস এখানে ফ্রি থাকছে। ডেলিভারি করা যে কোনো ধরনের, সে সিজারিয়ান হোক বা নর্মাল ডেলিভারি, প্রত্যেকটাই এখানে ফ্রি হবে। নেক্সট কি হচ্ছে, ডায়েটরি সাপোর্ট, কতদিন না 7 দিন পর্যন্ত, তার সঙ্গে সঙ্গে মানে সি সেকশন হলে 7 দিন পর্যন্ত, আর 3 দিন পর্যন্ত হলে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে মাদার আর তার সঙ্গে সঙ্গে নিওন্যাটাল যে রয়েছে তারও দুজনেরই। আর ট্রান্সপোর্টেশন আবার ফ্রি ড্রপ ব্যাক টু হোম। তাহলে প্রত্যেকটা মানে পুরো বাড়ি থেকে নিয়ে আসা পর্যন্ত থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যেকটা দায়িত্বই আমাদের জেএসএসকে এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। বেশ, যদি সিক ইনফ্যান্ট হয় মানে যদি অসুস্থ বাচ্চা হয়, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রি ড্রাগস, ট্রান্সপোর্টেশন, এক্সামস এন্ড অল চার্জেস, মানে যে কোনো ধরনের টেস্ট বলো, মেডিসিনস বলো, খাবার দাবার বলো, সমস্ত চার্জেস যেগুলো দরকার পড়ে হাসপাতালে সেগুলো সব ফ্রি রয়েছে। ফ্রি ব্লাড প্রভিশনস, মানে যদি ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, রক্ত দিতে হয় বাচ্চাকে, তাহলে সেই রক্ত দেওয়ার জন্য ফ্রি ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস, এই সমস্ত জিনিসপত্র দেখতে পাবো কার জন্য, না জেএসএসকেতে এটা করা হচ্ছে। কতদূর, না নিউবর্নের ক্ষেত্রে মানে তার কাছে মানে কোনো রকম কোনো রোগ নেই, তাদের কাছে 1 মাস, আর যদি কোনো রোগ থেকে থাকে তাহলে কি দেবে, না 1 বছর পর্যন্ত এই সাপোর্টটা দেওয়া হবে। বেশ, নেক্সট আমরা যেটাই আসছিলাম, বেশ এটা তো হয়ে গেছে, আমাদের কাছে একটা পার্থক্যটা করে নিয়েছি। নেক্সট আমরা যেটাই আসছিলাম সেটা হচ্ছে এটা, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা বা পিএমএসএসওয়াই। এই পিএমএসএসওয়াই 2006-তে লঞ্চ করা হয়। 2006-তে প্রথমবারের জন্য এই পিএমএসএসওয়াই আসে, যেখানে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, মেনলি বলতে পারবো টার্সিয়ারি যে কেয়ারটা রয়েছে, সেই টার্সিয়ারি কেয়ারটাকে এক্সপ্যান্ড করার কথা ভাবা হয়। সেই টার্সিয়ারি কেয়ারটাকে এক্সপ্যান্ড করার জন্য বিভিন্ন ধরনের মেডিকেল ইনস্টিটিউশনসের গুরুত্ব এবার এখানে দেওয়া শুরু হয়। মেডিকেল ইনস্টিটিউশন ভালো হতে হবে, তাহলে সেই রকমভাবে এই লক্ষ্যে
অলরেডি কি দেখা যায় না ফেজ 1 ফেজ 2 এরকম ভাবে আসে। ফেজ 1-এ 2টি এইমস আর ফেজ 2-তে 6টি এইমস প্রতিষ্ঠা হয়। পরবর্তীকালে টোটাল টার্গেট করা হয় মানে অ্যাপ্রুভ হয়ে যায় কতগুলি না 22টা নতুন এইমস ন্যাশনাল ওয়াইজ, মানে কোথায় কোথায় এইমস গুলো প্রতিষ্ঠা হবে, ঠিক আছে, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স, ঠিক আছে, সেই এইমস গুলোকে দেখা হয়। তাহলে প্রথমে মনে রাখবে এইটার যখন ফেজ 1 এসছিল, ফেজ 1-এ কতগুলি 2টি ছিল এইমস, আর ফেজ 2 এটা যখন আসে তখন কতগুলো না টোটাল 6টা এইমস এর পারমিশন পেয়েছিল, ঠিক আছে। পরবর্তীকালে যত সময় গেছে তত এটার উপরে এফোর্ট বেড়েছে, এইমস এর রেজাল্ট বেড়েছে। তো আমরা যে বলি না এইমস মেডিকেল কলেজ, সেই এইমস মেডিকেল কলেজ, অল ইন্ডিয়া মেডিকেল কলেজ, তোমরা যারা নার্সিং এর স্টুডেন্ট তারাও জানো, ঠিক আছে, যারা ধরো মেডিকেল স্টুডেন্ট তারাও জানো, মানে হেলথ রিলেটেড যারা যারা রয়েছে তারা প্রত্যেকেই জানো এইমস কি জিনিস। তাহলে সেই এইমস প্রতিষ্ঠা করার যে গল্পটা, সেই এইমস প্রতিষ্ঠা করার গল্পটা শুরু হচ্ছে কিন্তু এখান থেকে, PMSSY থেকে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। তাহলে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা কি করা হয় না টার্সিয়ারি যে ট্রিটমেন্টটা রয়েছে, মানে একদম সুপার লেভেলের যে ট্রিটমেন্টটা রয়েছে, মানে সবার উপরে গিয়ে যেটাকে আমাকে ক্লিনিক্যালে রেখে অনেক দিন ধরে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, সেই টার্সিয়ারি ট্রিটমেন্টটাকে গুরুত্ব দেওয়ার জন্য 22টা এইমসকে টোটাল অ্যাপ্রুভ করা হয়, মানে 22টা এইমসকে করার কথা ভাবা হয়, ঠিক আছে। এখানে কি হবে না তার মধ্যে 6টা ইনস্টিটিউশনাল এস্টাবলিশমেন্ট, ওকে, যেমন ধরো ভোপাল, ভুবনেশ্বর, যোধপুর, পাটনা, রায়পুর, ঋষিকেশ, এগুলো কি রয়েছে ইনস্টিটিউশনাল এস্টাবলিশমেন্ট, এরা ফুললি ফাংশনাল হয়ে গেছে, ফুললি ফাংশনাল, ক্লিয়ার। নেক্সট কি দেখছি পার্শিয়ালি অপারেটেড, কতগুলো 12টা রয়েছে, যেরকম ধরো অ্যাডিশনাল সাইট অফ অফারিং, যেমন ধরো শুধুমাত্র এখন ওপিডি খোলা রয়েছে, আইপিডি রয়েছে, এরকম ধরনের জায়গাগুলো রয়েছে। আন্ডার কনস্ট্রাকশনস, এখনো পর্যন্ত কাজ চলছে, যেমন ধরো দারভাঙ্গা, তারপরে কে রয়েছে রেওয়ারি, এই ধরনের জায়গাগুলোতে, মাদুরাই, এইসব জায়গাতে এইমস তৈরি হচ্ছে এখনো পর্যন্ত, ঠিক আছে, ওকে। তাহলে এইরকমভাবে 3টে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। তাহলে আন্ডার কনস্ট্রাকশন, পার্শিয়ালি অপারেশন আর ফুললি অপারেশন, টোটাল 22 এইমস আমাদের কাছে টার্গেট রয়েছে। এখনো পর্যন্ত মনে হয় 16টা এইমস এই পার্টিসিপেট, মানে এই এক্সামস বলো বা সমস্ত কিছুর জন্য, এডুকেশনের জন্য 16টা এইমস আমাদের পার্টিসিপেট করে, ক্লিয়ার, বেশ। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার তার গল্প। তাহলে প্রথম থেকে শেষ অবধি যদি আমরা ন্যাশনাল হেলথ স্কিমগুলোর আন্ডারে দেখি, তাহলে কি কি রয়েছে, প্রথমেই পেলাম হচ্ছে ন্যাশনাল হেলথ স্কিম আর JSY, সে জননী সুরক্ষা যোজনা। তাহলে জননী সুরক্ষা যোজনাকে উন্নতি করার জন্য কি দেখতে পেলাম না আয়ুষ্মান মন্দির, আয়ুষ্মান মন্দিরের পর কি দেখতে পাচ্ছি না PMJAY, যেখানে 5 লাখ টাকা ক্যাশলেস ইন্স্যুরেন্সের মতো দেওয়া হচ্ছে। আর সবার লাস্টে, আচ্ছা, এই JAY এর মধ্যে আয়ুষ্মান মন্দিরের সাথেই বলি, আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে প্রথমে কি করা হয়েছিল না PMJAY কে রাখা হয়েছিল, ঠিক আছে। এই PMJAY দ্বারা এখানে লিখে দিচ্ছি একটু, আয়ুষ্মান ভারত বলে একটা প্রকল্প আসে, তার মধ্যে কি করা হয় না প্রথমে এর মধ্যে এই যে 5 লাখের ইন্স্যুরেন্স এইটাকে রাখা হয়। তাহলে এটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, PMJAY কে রাখা হয়, যার মধ্যে এই সমস্ত জিনিসপত্রকে রাখা হচ্ছে। দেখা যাচ্ছে তবুও এটা মেনলি কাদের জন্য করা হয়, মেনলি এটা রুরাল এরিয়া অ্যান্ড পভার্টি, মানে যেখানে দেখা যাচ্ছে যে বিল পে করতে গিয়ে প্রায় 6 কোটি মানুষ নিজেদের টোটাল যা সেভিংস, মানে টোটাল সারা জীবনের তার যা জমানো খরচ, সেই জমানো টাকা বেরিয়ে যাচ্ছে। 6 কোটি মানুষ এইরকম দারিদ্র সীমার নিচে চলে আসছে শুধুমাত্র হাসপাতালের বিল পেমেন্ট করতে গিয়ে। তো সেই রকম যাতে কন্ডিশনস না হয় সেই কারণের জন্য PMJAY কি করে না 5 লাখ আমাদের কাছে কি করে ইন্স্যুরেন্স এটা প্রোভাইড করা হচ্ছে, ওকে। তো দেখা যাচ্ছে যে কিছুদিন মধ্যে এই যে PMJAY যেটা রয়েছে তার মধ্যে আর একটা অ্যাডিশন করতে হচ্ছে। কি অ্যাডিশনস করা হচ্ছে না ওটাকে বলা হয় আয়ুষ্মান ভয় বন্দনা, AVV, ঠিক আছে। কি ফুল ফর্মের আয়ুষ্মান ভয় বন্দনা। দেখা যাচ্ছে যাদের বয়স 70 বছরের বেশি, 70+ এজ রয়েছে, তারাও এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যেই আসছে, এই PMJAY প্রকল্পের মধ্যেই আসবে, ঠিক আছে। তাহলে সেই AVV বলে আর একটা ক্যাটাগরিকে এখানে অ্যাড করা হয়, যেখানে যাদের এজ হয়ে যাচ্ছে যে অলরেডি 70 ইয়ার্স, তাদের ক্ষেত্রে কি আছে গ্যারান্টিড আনকন্ডিশনাল হেলথ কেয়ার অ্যাক্রস ফর দ্য অল ওভার, ঠিক আছে, অল ওভার দ্য ইন্ডিয়া, যাদের 70+ এজ রয়েছে গ্যারান্টেড সে তাদের হেলথ কেয়ার প্রোভাইড করা হবে উইদাউট এনি কস্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আয়ুষ্মান ভয় বন্দনা স্কিম, তাহলে যেটা পরবর্তীকালে আয়ুষ্মান ভারতের সাথে একসাথে আসছে, ক্লিয়ার, ওকে।
তাহলে এই ছিল হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথগুলো। এবারে আসবো যেটা, সেটা হচ্ছে আমাদের স্টেট হেলথ প্রকল্পগুলো কি কি রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে দেখতে পাবো। তো পশ্চিমবঙ্গের মধ্যে এই রকম ধরনের কি প্রকল্প রয়েছে যেটা আমরা সহজে ব্যবহার করতে পারি। ঠিক আছে, বেশ। এই পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাবো কি পশ্চিমবঙ্গ সরকারের 8টি যুগান্তকারী স্বাস্থ্য কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, 8টি যুগান্তকারী কর্মসূচি। তার মধ্যে প্রথম যেটা রয়েছে যে তাদের মধ্যে কোন কোন জায়গাতে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, 5টা জায়গায় মেনলি গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি আর্থিক সুরক্ষা, এটা একটা গুরুত্ব। ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য সুরক্ষা রয়েছে নাগরিকদের উপর ভিত্তি করে আর্থিক সুরক্ষার একটা গুরুত্ব রয়েছে, পুষ্টি ও খাদ্য সুরক্ষার উপর একটা গুরুত্ব রয়েছে, ওষুধ ও ডায়াগনস্টিকের উপর একটা গুরুত্ব রয়েছে। বেশ, জরুরি ও বিশেষ অবস্থায় যে চিকিৎসা, সেই বিশেষ অবস্থায় চিকিৎসার জন্য গুরুত্ব রয়েছে। ঠিক আছে, বা ধরো বিশেষায়িত চিকিৎসা মানে কোনো একটা জায়গা চোখ, তার জন্য চিকিৎসা। ঠিক আছে, ওকে। মা ও শিশুর কল্যাণের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই 5টা জায়গার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য যে হেলথ স্কিম রয়েছে বা পশ্চিমবঙ্গের থেকে যে হেলথ স্কিমগুলো করা হয়েছে সেইগুলোর গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি। কি কি রয়েছে দেখে নি না। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ফেমাস স্বাস্থ্যসাথী, তাই তো? তাই, বেশ। স্বাস্থ্যসাথী আমাদের কাছে সার্বজনীন স্বাস্থ্য বীমা, ঠিক আগেরটা যেরকম আমরা দেখলাম যে একটা ইন্স্যুরেন্স রয়েছে যেটাকে আমরা PMJAY বলছিলাম, জন আরোগ্য যোজনা, ঠিক আমাদের পশ্চিমবঙ্গে ওই রকমই একটা স্কিম রয়েছে, সেটার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী। এই স্বাস্থ্যসাথীতে কি করা হচ্ছে না, এখানে 5 লাখ টাকা কভারেজ প্রতি পরিবারের প্রতি বছরের। ঠিক আছে, 5 লাখ টাকা পর্যন্ত কভারেজ দেওয়া হবে, বিনামূল্যে চিকিৎসা প্রোভাইড করা হবে, ঠিক একই রকমভাবে এটা একটা ইন্স্যুরেন্স রয়েছে। সীমাহীন অন্তর্ভুক্তি, পরিবারের সদস্য সংখ্যা যতই বড় হোক না কেন, ঠিক আছে, 5 জন থাকুক বা 50 জন থাকুক, তাহলে সেখানে সীমাহীন অন্তর্ভুক্তি রয়েছে। মানে যদি অ্যালাইড মানে শ্বশুর শাশুড়ি বিয়ে টিয়ে যদি করে ফেলিস তাহলে শ্বশুর শাশুড়িকেও এর ভেতরে নিয়ে আসতে পারবি। ঠিক আছে, প্রতিবন্ধ নির্ভরশীলতা অন্তর্ভুক্ত রয়েছে এর ভেতরে। প্রথম দিন থেকে এখানে সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, স্বাস্থ্যসাথী যে কার্ডটা রয়েছে যদি কারোর কাছে করা থাকে তাহলে সেখানে কি হচ্ছে না, যে কোনো রোগের ক্ষেত্রে প্রথম দিন থেকে এখানে তার সুরক্ষা পাওয়া যায়। নারী ক্ষমতায়ন কি বলা হচ্ছে, স্মার্ট কার্ডটি পরিবারের যে কোনো প্রবীণতম মহিলা সদস্যের নামে ইস্যু করা হয়। কারণ এখানে মহিলা সদস্যের নামে এখানে যে কোনো প্রবীণতম যে রয়েছে তার নামে এখানে কার্ডটা থাকবে। বা রাজ্যের বাইরে চিকিৎসা, ভেলোর CMC এবং দিল্লির এইমসের মতো হাসপাতালেও এর শর্ত সাপেক্ষ চিকিৎসা বর্তমান। ঠিক আছে, তাহলে শর্ত সাপেক্ষ কেন বলছে, মানে কিছু কিছু ক্ষেত্রে এই চিকিৎসা করা যায়, কিছু কিছু ক্ষেত্রে করা যায় না, তাই শর্ত সাপেক্ষ চিকিৎসা বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে সাধারণত সব জায়গায় হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এই 5টা স্কিমের উপর ভিত্তি করে প্রথম আমাদের স্বাস্থ্যসাথী আসছে। তো এখানে এই গুরুত্বগুলো দেখতে পেলাম। নেক্সট, এখানে স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা রয়েছে তার কি পার্থক্য, তার কি পার্থক্য। একটা আমাদের কাছে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্তরে, আর একটা দেখতে পাচ্ছি আমাদের কাছে এই যে রাজ্য স্তরে। তা রাজ্য স্তরের স্বাস্থ্যসাথী কারা পাচ্ছে না, সার্বজনীন, এটা রাজ্যের যে প্রায় সমস্ত বাসিন্দা এইটাকে পেতে পারে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আয়ুষ্মান ভারত যে প্রকল্পটা রয়েছে সেখানে শুধুমাত্র যারা BPL মানে বিলো পভার্টি লেভেলের নিচে বা আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছে তারাই একমাত্র এই কার্ডের ভেতরে অংশগ্রহণ করতে পারে। কিন্তু স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই যে শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়াদেরই এটা দেওয়া হবে। নেক্সট কি রয়েছে, কার্ডের মালিকানা পরিবারের প্রবীণতম যে মহিলা রয়েছে তার নামে কার্ড হয়ে থাকে, আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে পরিবারের নামে কার্ড হয়ে থাকে। ঠিক আছে, বেশ। নেক্সট কি রয়েছে, এর জন্য কি প্রিমিয়াম দিতে হবে, কি টাকা দিতে হয়। টাকা হচ্ছে রাজ্য সরকারের এই সম্পূর্ণ খরচ বহন করে, আর এটা কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এর খরচাটা বহন করে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে। আগে থেকে যদি কোনো রোগ থাকে তাহলে সেটা প্রথম দিন থেকেই কভার হয়, এটার ক্ষেত্রেও প্রথম দিন থেকেই সেটার জন্য কভার হয়ে থাকে। তাহলে দুটো যে আমাদের কাছে স্কিম রয়েছে সেই দুটো স্কিমের এক নজরে আমরা পার্থক্যটা দেখে নিলাম যে কোন জায়গায় কীরকম কি গুরুত্ব রয়েছে, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটাতে ভালো বেনিফিট রয়েছে। ঠিক আছে, বেশ। নেক্সট, এবার শিশুদের ক্ষেত্রে উন্নতির জন্য মানে 0 থেকে 18 বছর বয়স অবধি, ঠিক আছে, 0 থেকে 18 বছর, 0 মানে একদম সদ্য জন্মানো নিওন্যাটাল, সেখান থেকে 18 বছর অবধি শিশুদের সম্পূর্ণভাবে বিনামূল্যে হার্ট সার্জারি, পিতামাতার আর্থিক অবস্থা যেরকমই হোক না কেন এই পরিষেবা সবার জন্য রয়েছে, সেটা হচ্ছে শিশু সাথী নামে পরিচিত। তাহলে হার্ট সার্জারি বা কার্ডিয়াক সার্জারি যদি কখনো করতে হয় তাহলে শিশুদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে বিনামূল্যে, কারণ সেটা শিশু সাথীর আন্ডারে পড়ে। বেশ, নেক্সট যেটা রয়েছে সেটার নাম হচ্ছে মধুর স্নেহ। মধুর স্নেহ কি পশ্চিমবঙ্গের সবার প্রথম, ঠিক আছে, আচ্ছা, পূর্ব ভারতে, আমাদের এইদিকে বলতে পূর্ব ভারতে প্রথম অত্যাধুনিক হিউম্যান মিল্ক ব্যাংক, যেটা SSKM হাসপাতালে রয়েছে কলকাতায়। SSKM হাসপাতালে অপরিণত ও কম ওজনের শিশুদের জন্য মাতৃদুগ্ধ সরবরাহ করা হবে। তাহলে এটা হচ্ছে হিউম্যান মিল্ক ব্যাংক, কলকাতায় প্রতিষ্ঠা হয় পূর্ব ভারতের। ঠিক আছে, আমাদের এখানে সবার প্রথম। ঠিক আছে, এটার নাম কি, মধুর স্নেহ নাম দেওয়া হয়।
ঠিক আছে, স্কিমের নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ এখানে মেনলি স্কিমের নাম রিলেটেড আর এর কি ফাংশন সেটা রিলেটেডই কোয়েশ্চেন আছে। যদি জিজ্ঞেস করে যে মধুর স্নেহ এটা কি কি কারণের জন্য হয়, ঠিক আছে, স্বাস্থ্যসাথী কি কারণের জন্য হয়, শিশু সাথীতে কি পাওয়া যায়, বা স্বাস্থ্যসাথীর যে আর্থিক সুবিধা সেটা কত টাকা হতে পারে, এইরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে খুব ইজিলি। ঠিক আছে, বোঝাতে পারলাম? বেশ, চোখের জন্য যেটা দেখতে পাবো কি না, এখানে একটা স্কিম রয়েছে, সেই স্কিমটার নাম হচ্ছে চোখের আলো। ঠিক আছে, সবার জন্য দৃষ্টি। তাহলে চোখের আলোতে এখানে কি রয়েছে না, পার্টিকুলারলি চোখের রিলেটেড যে ট্রিটমেন্টগুলো হয়, যেমন ধরো নাও ছানি অপারেশন, সম্পূর্ণভাবে বিনামূল্যে। ক্যাটারাক্ট বা ছানি অপারেশন, লক্ষ্য কি সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা আর অন্ধত্বকে প্রতিরোধ করা। ঠিক আছে, এখানে অন্ধত্বকে প্রতিরোধ করার জন্য এই স্কিমটা নিয়ে আসা হয়। চশমা বিতরণ ও শিশু থেকে বৃদ্ধ যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা বিতরণ ও প্রদান করা হবে। তাহলে এটা হচ্ছে কি চোখের আলো বলে এই স্কিমটার মধ্যে দেখতে পাবো কি পার্টিকুলারলি অন্ধত্বকে নিরাময় করার জন্য এখানে একটা স্কিম রয়েছে। নেক্সট এরপর রয়েছে পথবন্ধু। পথবন্ধু যে স্কিমটা রয়েছে সেই স্কিমটার মধ্যে কি দেখতে পাবো না, যে কোনো সময় দুর্ঘটনার মুহূর্তে মানে দুর্ঘটনা হওয়ার পর থেকে হাসপাতাল পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটার যে গোল্ডেন আওয়ারটা রয়েছে সেই গোল্ডেন আওয়ারের সমস্ত দায়িত্ব থাকছে এনাদের। ঠিক আছে, এই স্কিমের মধ্যে আসছে কিরকম ধরনের, পথ দুর্ঘটনায় আহতদের দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা দেওয়ার এখানে মূল লক্ষ্য। দুর্ঘটনার পর দ্রুত তার রেসপন্স নিশ্চিত করার জন্য, মানে তার বেঁচে রয়েছে রেসপন্স করছে, ঠিক আছে, সেই রেসপন্সকে নিশ্চিত করার জন্য মানুষের প্রাণ বাঁচানো এই মানে পথবন্ধু যে স্কিমটা তার প্রথম লক্ষ্য। পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশ সরকারি সহযোগিতায় এটা পরিচালিত হয়। মানে কি করা হয় না, এখানে এটাকে বলা হয় গ্রিন চ্যানেল বানানো। তো গ্রিন চ্যানেল মানে কোনো একটা জায়গায় হাসপাতালে মানে কোনো একটা জায়গায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সমস্ত ট্রাফিক লাইটকে বন্ধ করে দিয়ে সেই রাস্তাটাকে আগে গোল্ডেন আওয়ারের মধ্যে যেন নিকটবর্তী যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের মধ্যে পৌঁছাতে পারে। এই পৌঁছাতে পারার জন্য যে স্কিমটা রয়েছে সেই স্কিমটার নাম হচ্ছে পথবন্ধু। ঠিক আছে, নেক্সট এরপর কি দেখতে পাবো, চিকিৎসার খরচে লাগাম। চিকিৎসা খরচের জন্য কি রকম কি ব্যবস্থা রয়েছে, ওষুধের জন্য এবার দেখতে পাবো। দেখো, ন্যায্য মূল্যের দোকান বা এটাকে বলা হয় ফেয়ার প্রাইস শপ। ন্যায্য মূল্যের দোকানটা যেটা সেটা হচ্ছে পিপিপি মডেলের জন্য। ঠিক আছে, পিপিপি মডেলে প্রায় 135টি কি বলছে হাই এন্ড ডায়াগনস্টিক সেন্টার, 116টি ওষুধের দোকান ও বাজার দরের চেয়ে যেটা প্রায় 50% থেকে এটা 48 থেকে 80% অবধি ওষুধের মধ্যে ছাড় পাওয়া যাবে, বা কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা এখানে প্রোভাইড করা হবে। তাহলে কি রয়েছে না, পিপিপি মডেলে কতগুলো রয়েছে, 153টি হাই এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আর তার সঙ্গে সঙ্গে কি রয়েছে না 117টা ওষুধের দোকান প্রোভাইড করা হচ্ছে। কোথা থেকে না, ন্যায্য মূল্য ফেয়ার প্রাইস শপ বলা হয় এটাকে, ন্যায্য মূল্য দোকান বলা হয় সেখান থেকে। দরকার পড়লে এখানে ওষুধের দাম কি থাকছে না 48 থেকে 80% অফ থাকবে। ওকে, দরকার পড়লে সম্পূর্ণভাবে বা এবং সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস যে পরিষেবা সেই ডায়ালিসিস পরিষেবা, কিডনির যেটা প্রবলেম হয় ডায়ালিসিস করতে হয় সেই ডায়ালিসিস পরিষেবা এখান থেকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, বেশ, নেক্সট কি দেখতে পাচ্ছি না, জিরো পেমেন্ট স্লিপ। এই জিরো পেমেন্ট স্লিপ কি রয়েছে না, জিরো পেমেন্ট স্লিপ হচ্ছে সরকারি হাসপাতাল থেকে যে কোনো ফার্মাসি থেকে, ঠিক আছে, রোগীদের সম্পূর্ণ 100% বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে সরকারি হাসপাতালের যে ফার্মাসি রয়েছে সেই ফার্মাসি থেকে যদি কোনো ওষুধ আসে সেটা সম্পূর্ণ 100% মানে সম্পূর্ণ বিনামূল্যে আসবে, 100% বিনামূল্যে সেই ওষুধ দেওয়া হবে। তাহলে এই যে জায়গাটা রয়েছে এটা কি না, চিকিৎসার জন্য খরচ যেগুলো হয়ে থাকে সেই চিকিৎসা খরচের জন্য লাগাম নিয়ে আসার ব্যবস্থা। নেক্সট কি দেখতে পাবো না, পুষ্টি যেখানে সেই পুষ্টির জন্য কি কি ব্যবস্থা হয়েছে। তো পুষ্টির জন্য সেটা হচ্ছে দুটো পরিকল্পনাকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে মা ক্যান্টিন নাম, যেখানে দরিদ্র ও অভাবী মানুষদের পুষ্টি নিশ্চিত করার জন্য মাত্র 5 টাকায় রান্না করে পুষ্টিকর খাবারকে পরিবেশন করা হয়। ঠিক আছে, রান্না করা পরিবেশ মানে পুষ্টিকর যে খাবার রয়েছে 5 টাকায় সেটা দেওয়া হচ্ছে, সেটার নাম হচ্ছে মা ক্যান্টিন। আর একটা হচ্ছে খাদ্য সাথী নাম, যেটা রাজ্যের প্রায় 95% মানুষকে বিনামূল্যে নামমাত্র মূল্যে রেশন সরবরাহ করা হয়। ঠিক আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি খাদ্য সাথী। ওকে, তাহলে এই যে রেশন প্রোভাইড করা হচ্ছে এটার নাম হচ্ছে কি আমাদের কাছে খাদ্য সাথী। এটা প্রায় 95% প্রত্যেক মানুষকে এটা প্রোভাইড করা হচ্ছে। বেশ, তাহলে এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকা যে স্কিমগুলো সেই স্কিমগুলো আমরা দেখতে পেলাম। আরেকবার একটু রিক্যাপ করে দিই কি কি পেলাম। প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী, এটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি, প্রথম এটা হয়ে গেল। স্বাস্থ্যসাথীর পরেতে আমরা কি পেয়ে যাচ্ছি না, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মান ভারতের কি পার্থক্য। শিশু সাথী, মধুর স্নেহ, নেক্সট কি রয়েছে চোখের আলোয়। ওকে, বেশ, পথবন্ধু,
তারপরে আসছে ন্যায্য মূল্যের দোকান আর জিরো পেমেন্ট স্লিপ, তারপর আসছে মা ক্যান্টিন আর খাদ্যসাথী। এই সমস্ত জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলো আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের যে ন্যাশনাল হেলথ স্কিম রয়েছে সেই ন্যাশনাল হেলথ স্কিমের এই 8টা পরিকল্পনা বা 8টা প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বেশ, এবারে বেশ এই হচ্ছে আমাদের কাছে পুরোপুরি ওটার একটা ছক, যেটার মাধ্যমে আমরা সবাইকে বিনা খরচে উৎকর্ষ মানের জিনিসপত্রকে প্রোভাইড করতে পারবো। এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে গ্লোবাল স্কিমের সাথে, ঠিক আছে? গ্লোবাল স্কিম মানে হচ্ছে গোটা বিশ্বের স্বাস্থ্য পরিষেবার সাথে ভারতের স্বাস্থ্য পরিষেবা কিভাবে চলছে, এটাও তো আমাদের জানা দরকার। তাহলে ন্যাশনাল হেলথ স্কিমের ভেতরে মানে এই যে বিভিন্ন ধরনের আয়ুষ্মান ভারত বলো বা JAY বলো, JSSK বলো, তাহলে এই যে স্কিমসগুলো রয়েছে বাকি সব জায়গায় কিভাবে এটা চলছে, কারা এটাকে মেনটেন করছে, কার মাথা থেকে এইসব জিনিসপত্রগুলো বেরিয়ে আসছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে জিনিসপত্রগুলো সেই সমস্ত জিনিসটাকে দেখা যায় কি না, গ্লোবাল আর্কিটেকচারের মধ্যে 3জন মেন এর উদ্যোক্তা। তার মধ্যে প্রথম যেটাকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি ইউনিসেফ, ঠিক আছে? ওকে, ইউনাইটেড নেশন ইনস্টিটিউট, কি বলছে, ইউনাইটেড নেশন ইনস্টিটিউট অফ চাইল্ড এডুকেশন ফান্ড। নেক্সট হচ্ছে FAO, আর তারপরে দেখতে পাবো কি ILO। এই 3টে সংস্থা মেনলি আমাদের কাছে পুরোটাকে মেনটেন করছে। তার মধ্যে থেকে যেটা ইউনিসেফ রয়েছে সেই ইউনিসেফ থেকে আমাদের কাছে কি আসছে না, ইউনিসেফ থেকে এই ন্যাশনাল হেলথ পলিসি বা NHP যেটা 2017 সালে সেখানে আসছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কি না, প্রত্যেকটা শিশুর পুষ্টি প্রদানের জন্য একটা স্কিম আছে না, সেটার নাম হচ্ছে পোষণ অভিযান। সেটার নাম হচ্ছে কি পোষণ অভিযান। নিউট্রিশন ও ম্যালনিউট্রিশন যে জায়গাটা রয়েছে সেই নিউট্রিশন ও ম্যালনিউট্রিশন আমাদের চ্যাপ্টারের মধ্যে রয়েছে, আমরা পড়বো ওখানে। তো সেই পোষণ অভিযান ওইখান থেকে আসছে, কোথা থেকে না, ইউনিসেফের ওখান থেকে আসছে। নেক্সট কি দেখা যাবে, নেক্সট হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন, সেটা ILO, ঠিক আছে? এদের তরফ থেকে আসছে কি এটারই পরবর্তীকালে 2017 পর এটা আমাদের কাছে ন্যাশনাল হেলথ মিশন NHM সেটা ডেভেলপ করছে, মানে ন্যাশনাল হেলথ পলিসি থেকে ন্যাশনাল হেলথ মিশন। আর এই ন্যাশনাল হেলথ মিশনেরই পরবর্তীকালে এখানে কি দেখতে পাবো না, আয়ুষ্মান ভারত প্রকল্পটা এখান থেকে আসছে, ঠিক আছে? IMNCI এখান থেকে আসছে। ওকে, আচ্ছা, IMNCI-টা কি জিনিস একটুখানি আগে বলে নিই। IMNCI-টা কি জিনিস আগে একটু ওটাকে বলে নিই, তারপরে এগোবো, ঠিক আছে? দেখো, IMNCI হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস, ঠিক আছে? মানে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট করবো কাদের কাদের, একটা হচ্ছে নিওনেটাল, ঠিক আছে, আর যাদের চাইল্ডহুড ইলনেস রয়েছে সেই জিনিসপত্রগুলোকে চাইল্ডহুড ইলনেসের ম্যানেজমেন্ট করা হবে মেনলি। তার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়া, তারপরে মিজলস, অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশনস, এইরকম ধরনের যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে করা হবে। এখানে কালার কোডিং করা হয় তিনটে, ঠিক কীভাবে, মানে কার কীরকম ধরনের ডিজিজ রয়েছে তার রেসপেক্টে এখানে কালার কোডিং করা হয়। কীরকম দেখো না, আইডেন্টিফাই প্রথমে এখানে ডাক্তার দ্বারা আইডেন্টিফাই করা হলো, সিম্বলস কি কি রইলো সেগুলো দেখতে পেলাম। তো একে ক্লাসিফাই করা হয় 3টে মেন জায়গাতে। একটা হচ্ছে পিঙ্ক পাথ, এটা হচ্ছে আর্জেন্ট রেফারেল বলা হয় এটাকে, ঠিক আছে? আর্জেন্ট রেফারেল মানে যে কোনো ধরনের ধরো নিওনেটাল কোনো যদি কেস থাকে তাহলে সেটাকে পিঙ্ক পাথেতে নিয়ে যাওয়া হয়, কারণ সেটা আর্জেন্ট রেফারেলের দরকার পড়ে। সেটা তখন কি হয়ে যায় না, তার আরও ক্রিটিক্যাল, আরও ভালো করে সেটাকে ট্রিট করার দরকার পড়ছে। কোনো একটা জিনিসকে যদি দেখতে পাই যে ইয়েলো পাথ এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইয়েলো পাথ ট্রিটমেন্ট অ্যান্ড তার সঙ্গে যে ফেসিলিটি দেওয়া হচ্ছে সেখানে কি হচ্ছে না, ড্রাগস প্রেসক্রাইব করে দিলাম, বাড়ি যাও, এই ওষুধগুলো খাও, সেরে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ইয়েলো পাথ, ঠিক আছে? তাহলে পিঙ্ক পাথ কি হলো না, সেখানে ইমার্জেন্সি। ওকে, ইয়েলো পাথে কি হলো, মেডিসিন লিখে দেওয়া হলো, গেল, সে মেডিসিন নিল। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি গ্রিন পাথ, বা এটাকে বলা হয় হোম কেয়ার ট্রিটমেন্ট, ঠিক আছে? হোম কেয়ার ট্রিটমেন্ট, এই হোম কেয়ার এই 3টে ভাগে এটাকে ভাগ করা হয়। এখান থেকে এখানে আবার একটা কোশ্চেন দেয়, পিঙ্ক পাথ কাদের জন্য ইউজ করা হয়, ইয়েলো পাথ কাদের জন্য ইউজ করা হয়, গ্রিন পাথ কাদের জন্য ইউজ করা হয়, কোথা থেকে না, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস থেকে, বা যেটাকে বলা হয় IMNCI। তাহলে IMNCI থেকে এইরকমভাবে 3টে পাথে এটাকে ক্লাসিফাই করা হয়েছে। তাহলে কোন পাথের মাধ্যমে যে আমরা এটাকে ডিটারমাইন করতে পারবো সেটা এখানে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, বেশ, 3টে থেকেই কি করা হচ্ছে না, 3টে পাথে যেখানেই থাকুক না কেন তাদেরকে নেক্সট স্টেপ যেটা করা হবে সেটা হচ্ছে ফলো আপ আর মনিটরিং করা হবে যে তাদের রিকভার কীরকমভাবে কী হচ্ছে। তাহলে এই আইডিয়াটা কার না, ম্যানেজমেন্ট অফ এই IMNCI এর ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে IMNCI থেকে কি বলা হচ্ছে না, ডিজিজের রেসপেক্টে বা কন্ডিশনের রেসপেক্টে কার কোন পাথেতে এটাকে যাবে, কার কোন কীরকম ধরনের কন্ডিশনস রয়েছে সেই অনুযায়ী এটাকে ভাগ করে দাও। তাহলে IMNCI এর নাম একটু আগে আমরা দেখতে পেলাম,
আইএমএনসিআই এর নাম একটু আগে আমরা দেখতে পেলাম। তাহলে সেই যে আইএমএনসিআই এই জিনিসটা কি বলছে না, একে কোন কালার কোডিং এর রেসপেক্টে কিরকম ধরনের ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটাকে ইজি করার কথা। বেশ, এবার নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ কি জিনিস না, ইউনিসেফ একটা বিশাল বড় ইকোসিস্টেমসকে মেনটেন করে, প্রায় 75 বছরেরও বেশি সময় ধরে এই ভারতের মধ্যে রয়েছে, আর 90-এরও বেশি চিলড্রেন পপুলেশনসকে এরা মেনটেন করছে। এটা শুরু হয় কখন না, এটাকে আমরা বলি হচ্ছে যেমন ধরুন কি বলে ইনস্ট্রুমেন্টেশনাল পার্টনার, হোয়াইট রিভলিউশনস, পোলিও ইরাডিকেশনস, এরকম ধরনের বিভিন্ন কাজকর্মতে ইউনিসেফ আমাদের এখানে হেল্প করে থাকে। ঠিক আছে, মেনলি কি কি জায়গায় এনারা ফাংশন করে? প্রথম হচ্ছে হেলথ অ্যান্ড ইমিউনাইজেশনস, যে কোনো ধরনের টিকাকরণের জন্য এরা হেল্প করছেন। এডুকেশনস, ঠিক আছে, ওকে, লার্নিং অ্যান্ড কনফ্লিক্ট জোন, ঠিক আছে, মানে ওয়াটার স্যানিটেশনস অ্যান্ড হাইজিন বলা হয় এটাকে, ঠিক আছে, WASH মানে হচ্ছে ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, সেটা মেনটেন করার জন্য। নেক্সট হচ্ছে কি নিউট্রিশন, ম্যাল নিউট্রিশনসকে দূর করার জন্য, ওকে, আর ইমার্জেন্সি রিলিফ, যে কোনো কন্ডিশনসে হঠাৎ করে যদি ধরো কাউকে খাবার পাঠাতে হবে 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই ইউনিসেফ সেখানে খাবার পাঠানোর জন্য ব্যবস্থা করে। ঠিক আছে, ওকে। তো ইউনিসেফ প্রতিষ্ঠা হয় কখন? 1946-এ, আর নোবেল পিস প্রাইজ পান 1965-এ। ওকে, বোঝা গেল? তাহলে এই ইউনিসেফ যে প্রতিষ্ঠা হচ্ছে সেখানে অনেক ধীরে ধীরে এটা একটা ওপেন সোর্স এনজিও বলা যেতে পারে। ঠিক আছে, যারা কি করে না ফান্ডিং করে, ফান্ডিং করে। আর ফান্ডিং এর সাথে সাথে কি দেখতে পাবো না বিভিন্ন কাজের সাথে এরা যুক্ত রয়েছে। কোন কোন জায়গায় ফান্ডিং করে না, একটা হচ্ছে হেলথ অ্যান্ড ইমিউনাইজেশনসে ফান্ডিং করে, এডুকেশনে ফান্ডিং করা হয়, ওয়াশ অ্যান্ড স্যানিটেশনসের মধ্যে ফান্ডিং হচ্ছে। নেক্সট কি দেখতে পাবো নিউট্রিশনে, ইমার্জেন্সি রিলিফে এনারা ফান্ডিং করছেন। তাহলে এরা একটা বড় সংস্থা, গ্লোবাল অর্গানাইজেশনস যারা এই কাজটা করে থাকে। নেক্সট হচ্ছে FAO, এরা কি করে না, এরা হচ্ছে যে কোনো ধরনের ফুড, ঠিক আছে, FAO মানে হচ্ছে ফুড প্রাইস, এরা ফুড প্রাইস মানে কোনো একটা ফুড কীরকম রয়েছে আমরা ফাসাই বলি যে ফুড সেফটি ইন্ডেক্স, এইসব জিনিসপত্রগুলোকে মেনটেন করছে কে না FAO। ওকে, না এরা কি রয়েছে ফুড এনশিওর করবে যে ফুডটা রয়েছে সেটা হাই কোয়ালিটি যেন গ্লোবালি হয়ে থাকে। ঠিক আছে, ফুডের রেসপেক্টে এই যে পোষণ অভিযান, সেই পোষণ অভিযানের যে মাথাটা বলতে পারি সে মাথাটা হচ্ছে কি FAO। ওকে, ক্লিয়ার? বেশ, ডান। তাহলে এরা হচ্ছে এইরকমই, ইউনিসেফের কথা দেখলাম, FAO দেখলাম, তা IMNCI কে দেখলাম, IMNCI কিভাবে আসছে সেটা দেখতে পেলাম। আমাদের এখানে যে পোষণ অভিযান, আয়ুষ্মান ভারত, IMNCI প্রত্যেকটা, বা NHM ন্যাশনাল হেলথ মিশন, ঠিক আছে, ন্যাশনাল হেলথ পলিসি কিভাবে প্রত্যেকটা আসছে, এইভাবে এটার আসছে, মানে এইভাবে এটার আর্কিটেকচারটা, এইভাবে এই স্ট্রাকচারটা ডেভেলপ করেছে। ক্লিয়ার? বেশ, তাহলে স্টেট অ্যান্ড ন্যাশনাল দুটো হেলথ পলিসি আমাদের কাছে কভার হলো, প্রত্যেকটা যে হেলথ পলিসিগুলো রয়েছে। আচ্ছা দেখো, কঠিন লাগতেই পারে, মনে হচ্ছে যে স্যার এগুলো মনে রাখবো কি করে, স্যার হচ্ছে না, হজম হচ্ছে না। তো হজম করার জন্য কি রয়েছে, প্রথমে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল হেলথ পলিসি, কখন 1952-তে প্রথম এসেছিল। প্রত্যেকটা জিনিসকে এখানে মাইন্ড ম্যাপ করে দেওয়া আছে। এই দেখো আয়ুষ্মান ভারতের প্রোটেকশনস রয়েছে, এখানে JSY কাকে বলে, তারপরে JSSK কি জিনিস, প্রত্যেকটা MMR এর রেট কত করা হয়েছে, IMR কি রয়েছে, TFR কত রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে আমার কাছে ইজি মাইন্ড ম্যাপ করে দেওয়া রয়েছে। চাইলে এইটাকে শুধু একবার রিড করলেই তোমাদের কাছে এক্সামের জন্য ম্যাক্সিমাইজ টপিক, মানে ম্যাক্সিমাম টপিক কভার হয়ে যাবে ন্যাশনাল হেলথ পলিসির রেসপেক্টে। নেক্সট স্যার শুধু ন্যাশনাল, স্টেট থাকবে না? ইয়েস স্যার, স্টেট হেলথ পলিসি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যেগুলো রয়েছে আমাদের কাছে, এ দেখো চোখের আলো, পথবন্ধু, নেক্সট হচ্ছে শিশু সাথী, তারপরে মধুর স্নেহ, তারপরে এখানে যেটা স্বাস্থ্যসাথী রয়েছে, সমস্ত জিনিসপত্র, মা ক্যান্টিন, কি বলে খাদ্য সাথী, ঠিক আছে, বিভিন্ন ধরনের সাথী, সেই সমস্ত সাথী এখানে রয়েছে। ঠিক আছে, এটাকেও যদি একবার চেক আউট করে নাও, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কিমসগুলো আমাদের মাথায় চলে আসবে। ঠিক আছে, তাহলে দুখানা মাইন্ড ম্যাপ এখানে দেওয়া রইলো। স্যার মাইন্ড ম্যাপ তো পড়বো, কিন্তু মাইন্ড ম্যাপের থেকে আর একটা নোট চাই। ইয়েস স্যার, 100 বাংলাতে নোট, যেটা তোমরা প্রিন্ট করতে পারবে সেই রকমভাবে পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো সেগুলোকে আগে দেওয়া রয়েছে। নেক্সট কি রয়েছে, এটা হচ্ছে জাতীয় ন্যাশনাল হেলথ পলিসির রেসপেক্টে কি কি প্রকল্প রয়েছে, আর এখানে সেই প্রত্যেকটা প্রকল্পের এক্সপেন্ডিচার দেওয়া রয়েছে, মানে কি কোথায় কি আছে পয়েন্টসগুলো। স্যার নোটস লাগবে, তো এটা হচ্ছে সেই নোটসটা, এই 3টে পাতার নোটস তোমাদের এখানে প্রোভাইড করে গেলাম আমি। ক্লিয়ার? তাহলে অলরেডি বুঝতে পারছো যে এই যে লেকচারটা রয়েছে, লেকচারের যে পিডিএফটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের কাছে। তাহলে ডেফিনেটলি ভাই পিডিএফটা ডাউনলোড করে নিও, কারণ এখানে অ্যাটলিস্ট মাইন্ড ম্যাপ হোক বা নোটস হোক,
কনসেপ্টটা তো আমি এখানে তোমাদের পড়িয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে কোনটা কী রকম ধরনের পলিসি, কার উপর কি গুরুত্ব দেওয়া হয়েছে, পলিসিগুলো কিভাবে তৈরি হয়েছে, কোনটার পর কোনটা এসেছে, সেই জায়গাগুলো ন্যাশনাল, স্টেট, গ্লোবাল তিনটেই করে দিয়েছি। ক্লিয়ার? ওকে, তোমরা বলেছি না যতটা সিলেবাস থাকবে তার থেকে একটু উপরে নিয়ে যাবো। তাহলে ন্যাশনাল, স্টেট, গ্লোবাল তিনটে জায়গায় আমাদের কাছে হয়ে রয়েছে। নেক্সট আমাদের কাছে দুটো মাইন্ড ম্যাপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের শর্ট নোটসও প্রোভাইড করা রয়েছে। তাই ডেফিনেটলি পিডিএফটা ডাউনলোড করে নিও, এটা তোমাদের একটা বিশাল হেল্পফুল মেটেরিয়াল হতে চলেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার। হেলথ অ্যাপটিটিউডের যতগুলো ক্লাস রয়েছে, যতগুলো মেটেরিয়াল দরকার, প্রত্যেকটা মেটেরিয়াল তোমাদের আমি এখানেই প্রোভাইড করবো, কোনো সমস্যার কিছু নেই। তাহলে টাটা, বাই।